আসসালামু আলাইকুম। সবাইকে আজকের বাংলা লাইভ ক্লাসে স্বাগত জানাচ্ছি। আপনাদের ৪৯তম বিসিএস সাধারণ শিক্ষা নিয়ে বিশেষ যে ক্লাস, সাবজেক্টিভ কেন্দ্রিক যে বিশেষ ক্লাস, সে বাংলা বিষয়ের আজকের আমাদের দ্বিতীয় ক্লাস। আপনাদের সাথে আমি রয়েছি, বরাবরের মতো আমি রয়েছি মোহাম্মদ সামিউল আলম, প্রভাষক বাংলা, রাঙ্গামাটি সরকারি কলেজ, ৪১তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের একজন সদস্য। আমাদের এর আগে যে ক্লাসটা বাংলা সাহিত্যের বাংলা সাহিত্যের যুগ বিভাজন এবং চর্যাপদ নিয়ে, এছাড়াও আজকের আমাদের যে ক্লাস সেটা হলো আমাদের মধ্যযুগের খুব গুরুত্বপূর্ণ এবং বাংলা সাহিত্যের, বিশেষত বাংলা সাহিত্যের খুব গুরুত্বপূর্ণ, এবং যেখান থেকে প্রতি বছর বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষায়, বিভিন্ন চাকরি পরীক্ষা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় অবশ্যই একটা প্রশ্ন থাকে। আমাদের আজকের যে ক্লাসের যে টপিক সেটা হলো, আজকের আমরা লেকচার 2 নিয়ে আলোচনা করব। আমাদের আজকের যে বিষয়বস্তু বা যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব তার মধ্যে রয়েছে মধ্যযুগের সাহিত্য ধারা ও শ্রীকৃষ্ণ কীর্তন। এছাড়া আমরা মঙ্গল কাব্য নিয়ে আলোচনা করব এবং পরবর্তীতে আমরা শ্রী চৈতন্যদেব এবং পদাবলী যে সাহিত্য, এই সাহিত্যগুলো নিয়ে আলোচনা করব। সুতরাং আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আজকের ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাস। আজকের ক্লাসে আমাদের মধ্যযুগের অনেক গুরুত্বপূর্ণ টপিকসগুলো নিয়ে আলোচনা করব। আপনারা হচ্ছে বাংলা, যেহেতু আপনারা বাংলা বিষয়ে অনার্স পড়ে এসেছেন, বাংলা সাহিত্য বিষয়গুলো নিয়ে পড়ে এসেছেন, আপনাদের এখানে অনেক অনেক বিষয় আপনাদের কাছে হয়তো এটা সহজ লাগবে, তবে বিশেষ কিছু বিষয় রয়েছে যেগুলো আপনারা হয়তো অনেকে এই পর্যন্ত জানেন না বা এই তথ্যগুলো আপনারা জানতেন না। এরকম কিছু বিশেষ তথ্য, ইনফরমেশন আমরা যে রেফারেন্স যে বইগুলো, সেই রেফারেন্স বইগুলো থেকে নিয়ে এসেছি। তো আমাদের শেষ পর্যন্ত আজকের ক্লাসটা আপনাদের একটু দেখতে হবে, কারণ আজকের ক্লাস থেকে আপনারা আশা করি নতুন অনেক বিষয়, অনেক কিছু সম্পর্কে জানতে পারবেন, এটা আপনারা হয়তো এতদিন এই বিষয়টা সম্পর্কে জানতেন না। আমরা শুরু করছি আমাদের আজকের ক্লাসটা। আমাদের আজকের ক্লাসে যে প্রথম যে টপিকস সেটা হলো মধ্যযুগের সাহিত্য ধারা ও বৈশিষ্ট্য। আমরা গত ক্লাসে প্রাচীন যুগের যে সাহিত্য, আমরা যুগ বিভাজনের মধ্যে মধ্যযুগের যুগ বিভাজনের 3টা পর্যায়ে আমরা দেখিয়েছিলাম। একটা হলো প্রাক চৈতন্য যুগ, চৈতন্য যুগ এবং চৈতন্য পরবর্তী যুগ। তাহলে এই সবগুলো যুগ নিয়ে, এই সবগুলো যুগ বিভাজনকে আমরা একত্রিত করে আমাদের মধ্যযুগের যে যুগগুলো রয়েছে এবং যে সাহিত্যের যে ধারাটা রয়েছে, এই ধারার কিছু বৈশিষ্ট্য এবং মধ্যযুগের সাহিত্যে যে নানা বৈচিত্র্য রয়েছে, বৈচিত্র্যগুলো নিয়ে আলোচনা করব। আমরা সবাই জানি যে আমাদের মধ্যযুগের যে সূচনা কালটা সেটা শুরু হচ্ছে বরুচণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মাধ্যমে। বরুচণ্ডীদাসের সঠিক কালটা বা সঠিক জন্মসাল বা সঠিক সময়কালটা আমরা নির্ধারণ করতে না পারলেও অনেক সাহিত্যিক মতামত দিয়েছেন বরুচণ্ডীদাস চতুর্দশ শতকের শেষ দিকে আবির্ভূত হয়েছিলেন। অর্থাৎ আমাদের সেকান্দর শাহ বঙ্গদেশের, আমাদের বিশেষ করে ভারতীয় মহাদেশের এই বাংলাদেশ অংশে সহ এই সাইডের মধ্যে যখনই সেকান্দর শাহ তিনি রাজত্ব পরিচালনা করেন, তখন তার সময়কালে বরুচণ্ডীদাস এবং তার পৃষ্ঠপোষকতায়, সেকান্দর শাহের পৃষ্ঠপোষকতার মাধ্যমে বরুচণ্ডীদাস এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য রচনা করেন। আমরা হয়তো অনেকে জানি যে, যেমন আমাদের রোমান্টিক প্রণয় উপাখ্যানের যে কাব্য গিয়াসউদ্দিন আজম শাহের মাধ্যমে আমরা জানি আমাদের যে রোমান্টিক প্রণয় উপাখ্যান ইউসুফ জুলেখা কাব্য রচনা করা হয়। অর্থাৎ ওই সময়কালে মুসলিম শাসকরা যে শুধু অত্যাচার করেছিল সেটা না, মুসলিম শাসকরা এবং ওই সময়কালে যে শাসকরা ছিল, শুধু যে মুসলিমরা, অন্যান্য শাসকরাও তারা সাহিত্যের ক্ষেত্রে বিশাল পৃষ্ঠপোষকতা করেছিল। কারণ এই সকল গ্রন্থগুলো, পৃষ্ঠপোষকতা যদি না থাকে, এ সকল গ্রন্থগুলো কিন্তু রচনা হতো না। তো বিশাল পৃষ্ঠপোষকতার কারণে আমরা দেখি আমাদের মধ্যযুগের সাহিত্যের মধ্যে বিশাল বিশাল কিছু আমরা গ্রন্থ সন্ধান পাই। তার মধ্যে শ্রীকৃষ্ণ কীর্তন হলো মধ্যযুগের প্রথম লেখা, যেটা সিকান্দর শাহের সম্পাদনায়, সিকান্দর শাহের সরাসরি পৃষ্ঠপোষকতায় বরুচণ্ডীদাস রচনা করেন। আমরা জানি যে আমাদের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য রাধাকৃষ্ণের যে প্রেমলীলা, রাধাকৃষ্ণের প্রেমলীলা অবলম্বনে এই সাহিত্যটা রচিত। এবং এই সময়কালে আমরা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের সমান্তরালে আমরা বৈষ্ণব পদাবলী সাহিত্যেরও উৎপত্তি এবং বিকাশ দেখি। অর্থাৎ আমাদের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের যে বরুচণ্ডীদাস, সেরকম আমরা আরো 3জন, বরুচণ্ডীদাস ব্যতীত আমরা আরো 3জন চণ্ডীদাসের সন্ধান পাই: দীনচণ্ডীদাস, দ্বিজচণ্ডীদাস এবং চণ্ডীদাস। তাহলে এই প্রত্যেক চণ্ডীদাসের তারা রচনা করেছিলেন কি নিয়ে? রাধাকৃষ্ণের প্রেমলীলা নিয়ে। তাহলে একদিকে আমরা দেখি বরুচণ্ডীদাস রচনা করছেন শ্রীকৃষ্ণ কীর্তন, আর অন্যান্য যে চণ্ডীদাসগুলো রয়েছেন তারা রচনা করছেন বৈষ্ণব পদাবলী। এটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করব। এছাড়া আমরা দেখি বিদ্যাপতি, চণ্ডীদাস, জ্ঞানদাস, গোবিন্দ দাস প্রমুখ পদকর্তাগণ এই
পদাবলী সাহিত্যের যে ধারাটা, এই ধারাটাকে সমৃদ্ধ করেন। এবং এই পদাবলীর যে ধারাটা, এটা সাম্প্রতিক সময়কাল পর্যন্ত সম্প্রসারিত। আমরা দেখি আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরও, তিনিও পদাবলী সাহিত্যের দ্বারা অনেকভাবে তিনি কি হয়েছেন, প্রভাবিত হয়েছেন। এরপর আমরা দেখি মধ্যযুগে অনুবাদ শাখা নামে আরেকটা সাহিত্যের একটা শাখা, যেটা মধ্যযুগের ব্যাপক বিস্তৃতি লাভ করে এবং পরবর্তীতে সংস্কৃত মহাভারত এবং রামায়ণের অনুবাদের একটা চাঞ্চল্য আমরা মধ্যযুগে দেখতে পাই। তো প্রত্যেকটা ধারার আমরা অসংখ্য কবি, অসংখ্য সাহিত্যিক এবং অসংখ্য বিখ্যাত আমরা কবিদের সন্ধান পাই। আমাদের অনুবাদ যে ধারাটা, এই অনুবাদ ধারাটার সূচনাকাল আমরা দেখি পঞ্চদশ শতকের মাধ্যমে। এবং এই অনুবাদ সাহিত্যের বা অনুবাদ শাখার মধ্যে আমাদের হিন্দু কবিরাও থাকলো, পরবর্তীতে আমরা দেখি মুসলমান কবিরাও কিন্তু এই অনুবাদ শাখার মধ্যে তারা জড়িয়ে পড়ে। এবং আমরা যে রোমান্টিক প্রণয়োপাখ্যান ধারার যে কাব্যগুলো এবং আমাদের যে জঙ্গম যে কাব্যগুলো, এই কাব্যগুলো আমরা দেখি মুসলিম কবিদের মাধ্যমে রচিত। পঞ্চদশ শতকের কবি শাহ মোহাম্মদ সগীরের মাধ্যমে এই ধারার সূত্রপাত ঘটে, যেটাকে বলা হয় প্রথম রোমান্টিক প্রণয়োপাখ্যানের কবি শাহ মোহাম্মদ সগীর। পরবর্তীতে আমরা দেখি অনুবাদ শাখার পরে আমরা মধ্যযুগে মঙ্গল কাব্য নামে আরেকটা কাব্য, যেটা ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। এই মঙ্গল কাব্য ধারায় মনসা মঙ্গল, চণ্ডীমঙ্গল, কালিকা মঙ্গল, শিবমঙ্গল, অন্নদা মঙ্গল সহ অনেক জনপ্রিয় মঙ্গল কাব্য ওই সময়কালে বেশ প্রচলিত এবং পরিচিত লাভ করে। 1500 শতকের শুরুতে এই মঙ্গল কাব্যগুলোর উৎপত্তি হলেও আমাদের ভারতচন্দ্র রায়গুণাকর এর অন্নদা মঙ্গল কাব্যের মাধ্যমে এই পরিসমাপ্তি ঘটে। এবং এই কাব্যধারার শ্রেষ্ঠ কবি হিসেবে মুকুন্দরাম চক্রবর্তীকে গণনা করা হয়। এখানে আমি আপনাদেরকে একটা ছোট্ট করে একটা ইনফরমেশন দিই, ইনফরমেশনটা আপনারা একটু মনে রাখবেন। এটা নিয়ে আপনাদের হয়তো অনেকের মোটামুটি এটা নিয়ে অনেকের সমস্যা থাকে। এটা হলো মধ্যযুগের, আমি এখানে ছোট্ট করে লিখে দিচ্ছি, মধ্যযুগের শ্রেষ্ঠ কবি বা ঔপন্যাসিক বলা হয় মুকুন্দরামকে। কবিগঙ্গা মুকুন্দরাম চক্রবর্তী। আর শেষ কবি বলা হয়, মধ্যযুগের শেষ কবি বলা হয় ভারতচন্দ্র রায়গুণাকরকে। এছাড়াও তার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে ভারতচন্দ্র রায়গুণাকর শ্রেষ্ঠ কবি, প্রথম নাগরিক কবি। তাহলে এই তথ্যটা একটু মনে রাখবেন। মধ্যযুগের শ্রেষ্ঠ কবি বা ঔপন্যাসিক বলা হয় কাকে? মধ্যযুগের শ্রেষ্ঠ কবি বা ঔপন্যাসিক হলো মুকুন্দরাম চক্রবর্তী। আর মধ্যযুগের শেষ কবি বা প্রথম নাগরিক কবি বলা হয় কাকে? ভারতচন্দ্র রায় গুণাকরকে। তাহলে এই ছোট্ট তথ্যটা একটু মনে রাখবেন। তো পরবর্তীতে আমরা শ্রী চৈতন্য দেবের মাধ্যমে আমরা জীবনের সাহিত্যের একটা সাহিত্য সৃষ্টি দেখতে পাই এবং ষোড়শ শতাব্দী থেকে শুরু করে অষ্টাদশ শতাব্দী পর্যন্ত প্রায় 300 বছর শ্রী চৈতন্য দেবের প্রভাব এবং তার অনুসারী বৈষ্ণব সম্প্রদায়ের বিকাশের মাধ্যমে বাঙালি সমাজের মধ্যে বৈষ্ণব পদাবলীর একটা ব্যাপক সম্প্রসারণ আমরা লক্ষ্য করি। এবং চৈতন্য দেবের জীবনী কাব্যের জীবন কাহিনী অবলম্বনে এই জীবনী সাহিত্যগুলোর বিকাশ ঘটে। পরবর্তীতে বৃন্দাবন দাস চৈতন্য ভাগবত, লোচন দাসের চৈতন্য মঙ্গল এবং কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য চরিতামৃত ইত্যাদি পর্যায় সাহিত্যের মাধ্যমে আমরা জীবনী সাহিত্যগুলোর একটা সূচনা লক্ষ্য করি। তো আমাদের এই মধ্যযুগে আমরা যে বিষয়গুলো বললাম, আমাদের মধ্যযুগের যে সূচনাটা আমরা দেখি সেটা হলো শ্রীকৃষ্ণ কীর্তনের মাধ্যমে। পরবর্তীতে আমরা পদাবলী সাহিত্য দেখি, এরপর হচ্ছে আমরা অনুবাদ সাহিত্যটা দেখি, তারপর হচ্ছে আমরা রোমান্টিক প্রণয়োপাখ্যান কাব্যধারার যে কাব্যগুলো রয়েছে এটা দেখি, এবং পরবর্তীতে আমরা জীবনী সাহিত্যের একটা অংশ দেখি। তাহলে এই যে প্রত্যেকটি কাব্যের প্রত্যেকটি ধারা থেকে আপনাদের একটা একটা করে প্রশ্ন আসবে। তাহলে এখানে ধারাগুলোর এবং এই কাব্য যে বৈশিষ্ট্য এবং লেখক যারা রয়েছেন তাদের সম্পর্কে একটু ভালো করে পড়ে নিতে হবে। এই মূল অংশের বাইরেও আমরা আরো কিছু অংশ দেখি, তার মধ্যে রয়েছে আমাদের লোকসাহিত্যের একটা বিশাল অংশ। এছাড়াও আমাদের গাথা, বিভিন্ন গাথা, ছড়া, পুঁথি এবং হিন্দু কবিদের মাধ্যমে কবিওয়ালা এবং মুসলমান কবিদের মাধ্যমে আমরা দোভাষী পুঁথির আমরা একটা দোভাষী পুঁথির যে শায়ের তাদের একটা আবির্ভাব দেখি। অর্থাৎ তারা ছিল
এটা একটা ছিল প্রধান সাহিত্য, একটা হলো অপ্রধান সাহিত্য। এবং পরবর্তীতে আমরা বৌদ্ধ ধর্মের সাথে শিব ধর্মের মিশ্রণে নাথ সাহিত্যের একটা বিকাশ দেখি। তাহলে এখানে আমাদের যে আমরা এখানে একটু আলোচনা করি, সেটা হলো আমাদের মধ্যযুগের যে সাহিত্যের ধারা, এই ধারাগুলো ধরে আপনারা পড়বেন। অনেকে প্রশ্ন করেন যে কি পড়ব, কোথা থেকে পড়ব। তো আপনারা একটু সিলেবাসটাকে যদি একটু অ্যানালাইসিস করতে পারেন, তাহলে পিএসসি কিন্তু আপনাদেরকে সিলেবাসটা দিয়ে দিছে। ওই সিলেবাস থেকে অ্যানালাইসিস করে কিন্তু আপনারা পড়াগুলা বের করতে পারবেন। কারণ আপনারা প্রথম বর্ষ থেকে মাস্টার্স পর্যন্ত কিন্তু এই পড়াগুলোই কিন্তু পড়ে আসছেন, বাংলা সাহিত্য থেকে এই পড়াগুলো পড়ে আসছেন, এবং এই পড়াগুলো কিন্তু আপনার জেনারেল বাংলাতেও আসে। এটা শুধু আপনার সাবজেক্টিভে যে কাজে লাগবে সেটা না, এটা আপনার জেনারেলও কাজে লাগবে। তাহলে এখানে যে প্রধান ধারাগুলো আছে, প্রত্যেকটা ধারা ধরে ধরে আপনি পড়তে হবে। যেমন প্রথমে আমরা দেখি শ্রীকৃষ্ণ কীর্তন। এখান থেকে আমাদের বড়ুচণ্ডী দাসের যে অংশটা, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, কাব্যের কাহিনী, কাব্যের সাহিত্য মূল্য এবং কাব্যের নানা আঙ্গিকগুলো দেখতে হবে। এছাড়া আমাদের মঙ্গল কাব্যগুলো দেখতে হবে। মঙ্গল কাব্যের আদি কবি, শ্রেষ্ঠ কবি এবং সর্বশেষ কবি এবং মঙ্গল কাব্যগুলোর চরিত্র অবশ্যই দেখতে হবে। আমাদের মঙ্গল কাব্যগুলোর প্রত্যেকটা মঙ্গল কাব্যের কিন্তু আলাদা করে বিখ্যাত কিছু চরিত্র আছে, যে চরিত্রগুলো আমরা পড়েছি। তো বিশেষত এখানে আপনারা যেগুলো আমাদের অনার্সের যে পাঠ্যক্রমের মধ্যে যেগুলো পড়ানো হয়েছিল, এই চরিত্রগুলো এবং এই অংশগুলো মোটামুটি দেখলে হয়ে যাবে। তো এখান থেকে হয়তো যেমন এখান থেকেও আপনার বিশেষ কিছু চরিত্র থেকে প্রশ্ন আসবে। এরপর হচ্ছে বৈষ্ণব পদাবলী। আমাদের বৈষ্ণব পদাবলী সম্পর্কে সবচেয়ে বেশি দেখতে হবে, কারণ বৈষ্ণব পদাবলী হচ্ছে আমাদের মধ্যযুগের, আমরা জানি বৈষ্ণব পদাবলীকে মধ্যযুগের শ্রেষ্ঠ সম্পদ বা শ্রেষ্ঠ সাহিত্য হিসেবে আখ্যায়িত করা হয়। এই জন্য বৈষ্ণব পদাবলী থেকে খুঁটিনাটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো দেখতে হবে। পরবর্তীতে আমাদের রোমান্টিক প্রণয়োপাখ্যান। এখান থেকে যে জিনিসটা দেখতে হবে সেটা হলো রোমান্টিক প্রণয়োপাখ্যানের রচয়িতা এবং যাদের পৃষ্ঠপোষকতায় রচিত হয়েছিল তাদের নাম। এরপর হচ্ছে রোমান্টিক প্রণয়োপাখ্যানের যে চরিত্রগুলো এবং উৎসমূল, অর্থাৎ রোমান্টিক প্রণয়োপাখ্যানগুলো কোথা থেকে নেওয়া হয়েছে সে জিনিসটা দেখতে হবে। এরপর আমাদের হচ্ছে অনুবাদ সাহিত্যগুলো দেখতে হবে, আমাদের জীবনী সাহিত্যগুলো দেখতে হবে, যেটা শ্রী চৈতন্য দেব। এখান থেকে প্রশ্ন আসবে জীবনী সাহিত্যগুলোর নাম এবং সাহিত্যিকের নাম, অর্থাৎ লেখকের নাম এবং জীবনী সাহিত্যের নাম। এখানে আপনাদের বইয়ের ভিতরে পৃষ্ঠা সম্পর্কে না জানলেও হবে। এছাড়া আমাদের অপ্রধান যে সাহিত্যগুলো, এগুলো লোক সাহিত্য কেন্দ্রিক, আমাদের ছড়া, পুঁথি, নাচ সাহিত্য, তারপর হচ্ছে আমাদের গাথা, বিভিন্ন গাথা, দুবাসী পুঁথি, কবিওলা এবং শায়ের যে রচনাগুলো রয়েছে, এগুলো একটু দেখতে হবে। আমরা একটু দেখি আমাদের আজকের প্রথম যে অংশটা আমরা যেখানে বললাম, আমরা প্রত্যেকটা অংশ হচ্ছে আমরা এখানে আলোচনা করব। আমাদের আজকের প্রথম যে অংশটা সেটা হলো শ্রীকৃষ্ণ কীর্তন নিয়ে। আমাদের আজকের ক্লাসের লেকচারটা মূল শুরু হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য নিয়ে। আমরা জানি বড়ুচণ্ডী দাস শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি তিনি রচনা করেন এবং এটি ছিল মধ্যযুগের প্রথম কাব্য এবং বড়ুচণ্ডী দাসকে বলা হয় মধ্যযুগের আদি কবি। তাহলে বড়ুচণ্ডী দাসকে বলা হয় মধ্যযুগের আদি কবি। তাহলে আমাদের এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের যে কাহিনী আমরা একটু দেখি। প্রথমে আমরা বড়ুচণ্ডী দাস সম্পর্কে একটু আলোচনা করি। বড়ুচণ্ডী দাসের সঠিক জন্মসাল বা সঠিক নির্ণয় তিনি কখন এসেছেন এটা সম্পর্কে না জানলেও অনেকেই ধারণা করেন বড়ুচণ্ডী দাস চতুর্দশ শতকের সময়ে অর্থাৎ সেকেন্দ্র শাহের আমলে তার আবির্ভাব এবং তিনি ওই সময়কালে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য রচনা করেন। এবং অনেকে বড়ুচণ্ডী দাসকে প্রথম মহাকবি বা প্রথম রবীন্দ্রনাথ হিসেবে আখ্যায়িত করেন। এখন ধরুন আপনাকে প্রশ্ন করলো যে প্রথম মহাকবি কে। এখন এখানে প্রথম মহাকবির মধ্যে বড়ুচণ্ডী দাসের নামও দেওয়া আছে, সাথে মাইকেল মধুসূদন দত্তেরও নাম দেওয়া আছে। এখন আপনি যদি তথ্যটা না জানেন আপনি দাগাবেন কি মাইকেল মধুসূদন দত্ত। তাহলে মনে রাখতে হবে প্রথম মহাকবি বা প্রথম রবীন্দ্রনাথ বলা হয় বড়ুচণ্ডী দাস বা বড়ুচণ্ডী দাসকে। আমাদের শ্রীকৃষ্ণ কীর্তন যে কাব্যটা রয়েছে এই কাব্যের যে উৎসমূল অর্থাৎ বড়ুচণ্ডী দাস, এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটা মূলত তিনটা উৎস থেকে বা তিনটা জায়গা থেকে তিনি এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটা রচনা করেন। কারণ আপনি কাব্যটার মধ্যে দেখবেন আমাদের যারা হিন্দু ধর্মাবলী রয়েছে আমরা অবশ্যই আমরা জানি বা আমরা সবাই জানি যে আমাদের কৃষ্ণ এবং রাধা আমাদের এটা হচ্ছে আমাদের একটা উত্তম চরিত্র বা স্বর্গীয় একটা চরিত্র, অর্থাৎ ধর্মীয় চরিত্র, যেটা পুরো ধর্মীয় চরিত্র। কিন্তু বড়ুচণ্ডী দাস তার শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মধ্যে
রাধা কৃষ্ণ যে চরিত্র, সেই চরিত্রটাকে তিনি পুরোটা উল্টে দিয়ে কৃষ্ণকে অন্যভাবে উপস্থাপন করেছেন, যেটা হচ্ছে যেটা হিন্দু ধর্মে যারা আছে তারা হয়তো তাদের কাছে এটা খারাপ লাগতে পারে। তিনি হচ্ছে বরুচণ্ডী দাস। তাহলে তিনি যে সাহিত্যকে যে আবির্ভূত করেছেন, অর্থাৎ তিনি যে সাহিত্য রচনা করেছেন, এই ক্ষেত্রে তিনি চরিত্রগুলো, কাহিনীগুলো নিয়েছেন, কিন্তু কাহিনীগুলোকে তিনি উপস্থাপন করেছেন সামাজিক প্রেক্ষাপটে বা তৎকালীন সময়ে সামাজিক যে রীতিনীতি, গালগল্প, এই গালগল্পের মাধ্যমে। তাহলে আমরা একটু দেখি আমাদের যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের যে উৎস, এই উৎসটা 3টা উৎস থেকে তিনি নিয়েছেন। প্রথমত হলো এক হলো ভগবতের কৃষ্ণলীলা সম্পর্কিত কাহিনী, জয়দেবের গীত গোবিন্দ যে কাব্যটা রয়েছেন, এই গীত গোবিন্দ কাব্যের প্রভাব, অর্থাৎ জয়দেবের গীত গোবিন্দ কাব্য যেভাবে রচনা করা হয়েছে তার একটা প্রভাব নিয়ে, এবং তৎকালীন সময়ে প্রচলিত তাহলে এই যে এই 3টা উৎস থেকে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কাহিনী রচনা করা হয়েছে, অর্থাৎ এই কাব্যের কাহিনীটা তিনি নিয়েছেন ভগবত থেকে, এবং এই কাব্যের যে প্রভাবটা গীত গোবিন্দ থেকে, এবং এই কাব্যের কাহিনী সংকলন করেছেন তিনি তৎকালীন সময়ে রাধাকৃষ্ণের প্রেমলীলা সম্পর্কে সমাজের মধ্যে যে গল্প প্রচলিত ছিল সেই গ্রাম গল্প অবলম্বন করে বরুচণ্ডী দাস শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য রচনা করেন। এবং 1909 খ্রিস্টাব্দে, যেটা বাংলা 1316 খ্রিস্টাব্দে বসন্ত রঞ্জন রায় বিদ্বদ্দ বল্লভ, তিনি পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বনপিস্যপুর গ্রামের পাশে কাকিল্য গ্রাম নামের একটা গ্রাম থেকে তিনি ভ্রমণ করতে গিয়েছিলেন। ওই ভ্রমণকালে তিনি এক গৃহস্থ বাড়ির গোয়ালঘর থেকে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি তিনি আবিষ্কার করেন। তো এখানে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য আবিষ্কারের পূর্বে এখানে আমরা দেখি আমাদের প্রাচীন যুগের যে রচনা কালটা, প্রাচীন যুগের যে রচনা, সেই প্রাচীন যুগের রচনার মধ্যে আমরা দেখি প্রাচীন যুগের চর্যাপদের যে রচনাটা সেটা ছিল ব্যক্তি কেন্দ্রিক, অর্থাৎ এখানে ধর্ম মুখ্য বা প্রধান ছিল না। কিন্তু শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচনার মাধ্যমে, অর্থাৎ বরুচণ্ডী দাস যখনই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য রচনা করেন, এর মাধ্যমে আমরা দেখি মধ্যযুগের অন্যান্য যে বৈশিষ্ট্য সাহিত্যগুলো রয়েছে সেখানে আমরা দেখি আমাদের এখান থেকে ব্যক্তি প্রধান থেকে সরে গিয়ে এটা ধর্ম প্রধান হয়ে ওঠে, এবং পরবর্তীতে আধুনিক যুগে সেই ধর্ম প্রধান ব্যক্তিগত সবগুলো বাদ দিয়ে মানবতা এখানে মুখ্য ভূমিকা হিসেবে পালন করে। অর্থাৎ আমাদের প্রত্যেকটা যুগের বৈশিষ্ট্যের সাথে আমাদের প্রত্যেকটা যুগের বিভাজনের মাধ্যমে আমাদের সাহিত্যের বৈশিষ্ট্যগুলোও পরিবর্তন হচ্ছে। তো শ্রীকৃষ্ণ কীর্তন যে কাব্য, এই কাব্যের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, এটা যে কায়স্থ যে গোয়ালঘর কায়স্থ, সেটা ছিল দেবেন্দ্র মুখোপাধ্যায় তার অধিকারে এই গ্রন্থটি তিনি সংরক্ষিত ছিলেন। এবং এই দেবেন্দ্র মুখোপাধ্যায় ছিল শ্রীনিবাস আচার্যের বংশজাত একজন, এবং এই শ্রীনিবাস আচার্য ছিল বৈষ্ণব সামন্তদের মধ্যে একজন। তিনি 1916 সালে বসন্তরঞ্জন রায় বিদ্বদ্দ বল্লভ এই গ্রন্থটি আবিষ্কারের পরে 1916 সালে তার নিঃসম্পাদনার মাধ্যমে তিনি বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকেও এই গ্রন্থটি প্রকাশ করেন, যেটা আমরা চর্যাপদের ক্ষেত্রেও আমরা দেখি। এবং এই গ্রন্থটি প্রকাশ হওয়ার মাধ্যমে আমরা দেখি এটি মধ্যযুগের বাংলা সাহিত্যের আদি নিদর্শন হিসেবে আখ্যায়িত করা হয়। তো বসন্তরঞ্জন রায় বিদ্বদ্দ বল্লভ তিনি শ্রীকৃষ্ণ কীর্তন যে গ্রন্থ রয়েছে এই গ্রন্থটি সম্পর্কে
1280 বঙ্গাব্দে প্রকাশিত মহাজন পদাবলীর প্রথম খণ্ডে পরে তিনি বুঝতে পারেন যে বাংলা সাহিত্যের আরো একটি গ্রন্থ রয়েছে যেটা হচ্ছে আবিষ্কৃত হয় নাই। অর্থাৎ 1882 সালে যখন সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার ইন নেপাল গ্রন্থে রাজেন্দ্রলাল মিত্র তিনি ওই সময়কালে চর্যাপদ নামে একটা গ্রন্থের কথা উল্লেখ করেন। এই সূত্র ধরে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদ আবিষ্কার করেন। ঠিক একইভাবে 1280 বঙ্গাব্দে মহাজন পদাবলী গ্রন্থের মাধ্যমে বসন্ত রঞ্জন রায় বিদ্যোদ্য বল্লভ জানতে পারেন চর্যাপদের মতো আরেকটি গ্রন্থ বাংলা সাহিত্যের মধ্যে বা আরেকটি গ্রন্থ অনাবিষ্কৃত রয়েছে, এবং তিনি এই সূত্র ধরে পরবর্তীতে শ্রীকৃষ্ণ কীর্তন গ্রন্থটি আবিষ্কার করেন। এবং তিনি জানতে পারেন যে চণ্ডীদাস নামে একজন লেখক এই শ্রীকৃষ্ণ কীর্তন গ্রন্থটি রচনা করেন, এবং এই সূত্র ধরে তিনি শ্রীকৃষ্ণ কীর্তন গ্রন্থটি আবিষ্কার করেন। এই কাব্যটির প্রথম এবং শেষের যে অংশটা, সেই অংশগুলো খণ্ডিত অংশ বা সে অংশগুলো ভালো করে পাওয়া যায় নাই। আমরা শ্রীকৃষ্ণ কীর্তন যখন আবিষ্কার করা হয় তখন এখানে আমরা দেখি প্রথম 2 পাতা মাঝখানে বেশ কিছু অংশ এবং শেষের এক পাতার কোনো অস্তিত্ব নেই, এবং এই কারণে তিনি এই গ্রন্থটির সঠিক নাম সম্পর্কে কনফিউশনে পড়ে যান, এবং এই গ্রন্থটির যে লেখক, এই লেখক নিয়েও তিনি কনফিউশনে পড়ে যান। পরবর্তীতে তিনি গ্রন্থের ভিতরে নানা ধরনের ভণিতা থাকলেও কাব্যের কোনো নাম তিনি খুঁজে পান নাই। পরবর্তীতে বসন্ত রঞ্জন রায় বিদ্যোদ্য বল্লভ তিনি বিচার বিশ্লেষণ করে কিংবদন্তি অনুসারে এবং কাব্যে কৃষ্ণ লীলা সম্পর্কিত বিষয়বস্তু দেখে এই গ্রন্থটির নাম করেন শ্রীকৃষ্ণ কীর্তন। তবে পুঁথির মধ্যে যে প্রাপ্ত পুঁথি, এই পুঁথির মধ্যে এখানে শ্রীকৃষ্ণ সন্দর্ভ বা শ্রীকৃষ্ণ সন্দর্ভ নামে একটা নাম দেখা যায়, এবং পরবর্তীতে এই কাব্যটি বসন্ত রঞ্জন রায় দেওয়া শ্রীকৃষ্ণ কীর্তন নামও আমাদের কাছে পরিচিত। তো এখানে আমরা দেখি কবির নাম বড়ুচণ্ডী দাস হিসেবে আখ্যায়িত করা হয়েছে, যদিও কবি কোথাও স্পষ্টভাবে তিনি বড়ুচণ্ডী দাস হিসেবে নিজেকে লিপিবদ্ধ করেন নাই, কারণ এই কাব্যের শুরুর দিকে আমরা বড়ুচণ্ডী দাস ভণিতা ব্যবহার করলেও কোথাও কোথাও তিনি চণ্ডীদাস ব্যবহার করেছেন, এবং আবার কোথাও কোথাও তিনি অনন্ত বড়ুচণ্ডী দাস হিসেবেও কাব্যের মধ্যে ব্যাখ্যা করেছেন। এবং এই কাব্যের মধ্যে আমরা দেখি কবি বাসলী দেবী, অর্থাৎ তিনি প্রত্যেকটা চরণের শেষে বা তিনি অনেকগুলো চরণের শেষে বাসলী দেবীর নাম উল্লেখ করেছেন, এবং কবির নাম যে বড়ুচণ্ডী দাস সেটা বসন্ত রঞ্জন রায় বিদ্যাধল্লভ অনুমান নির্ভর তথ্য থেকে মূলত এই কাব্যের কবির নাম বড়ুচণ্ডী দাস হিসেবে আখ্যায়িত করেন। তো বড়ুচণ্ডী দাসের কাব্যের ভাব, ভাষা এবং উপস্থাপনা পদ্ধতি ও রুচিবোধের স্বাতন্ত্র্য এর মাধ্যমে বসন্ত রঞ্জন রায় বিদ্যাধল্লভ প্রমাণ করেন যে বড়ুচণ্ডী দাস সাধারণ মহাজনী পদাবলী সাহিত্যের যে চণ্ডীদাস থেকে সম্পূর্ণ আলাদা। তো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কাহিনী, আমরা একটু কাব্যের কাহিনীটা দেখি। আমাদের কাব্যের কাহিনীটা শুরুর পূর্বে আমরা একটা বিষয় সম্পর্কে একটু দেখি, সেটা হলো আমাদের যমুনা নদী। যমুনা নদীর এক অংশে রয়েছে বৃন্দাবন, অর্থাৎ এক পারে রয়েছে বৃন্দাবন এবং আরেক পারে রয়েছে মথুরা বা মাথুয়া। অর্থাৎ যমুনা নদীর এক অংশ রয়েছে মথুয়া, আর অংশ ছিল বৃন্দাবন, এবং এই মথুরা অংশের রাজা ছিল রাজা কংস। এই মথুরা অংশের রাজা ছিল রাজা কংস। রাজা কংস ছিল খুব নিষ্ঠুর প্রকৃতির একজন রাজা। সে জনগণকে খুব অত্যাচার করত এবং জনগণকে কোনো ধরনের রাইটস বা কোনো কিছুই সে দিত না, এবং তার রাজ্যটাকে সে একটা বিশৃঙ্খল রাজ্য হিসেবে সে রাজ্যটাকে পরিচালনা করত। তো পরবর্তীতে রাজা কংসকে বধ করার জন্য ভগবান বিষ্ণুর দশম অবতার হিসেবে
মর্তের মধ্যে প্রেরণ করেন কৃষ্ণকে। এবং কৃষ্ণের সাথে সাথে দেবী লক্ষ্মীও রাধা রূপে মর্তের মধ্যে অবতার করেন। তাহলে এখানে আপনাদের আমি যে নামগুলো লিখেছি এই নামগুলো কিন্তু আপনাদের খুব গুরুত্বপূর্ণ, কারণ এখানে হয়তো প্রশ্নের মধ্যে আসতে পারে যে রাধার মানে রাধা কার রূপে, লক্ষ্মী কার রূপে, বা রাধার পূর্ব রূপটা কি ছিল, এই নামগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। এটা যারা হিন্দু ধর্মের আছে তারা হয়তো ভালো করে জানবে, কিন্তু আমরা যারা মুসলিম আছি আমাদের হয়তো বিষয়টা কঠিন, এই কারণে আমি লিখে দিয়েছি। তাহলে এখানে আপনি দেখেন কৃষ্ণকে পাঠানো হয়েছে কোথায়, মথুরাতে, আর রাধা বৃন্দাবনে জন্মগ্রহণ করেছে। এখন কংসর এক রাত্রে কংস স্বপ্ন দেখে, কংস তার বোন, কংসের যে বোন, কংসের বোনের নাম ছিল দেবকী, সে দেবকী এবং দেবকীর স্বামী বাসুদেব, এই দুইজনকে সে কারাগারের মধ্যে বন্দী করে রাখে। এবং কংস স্বপ্ন থেকে দেবকীর বংশজাত সন্তান তাকে এক সময় কি করবে, হত্যা করবে। অর্থাৎ দেবকীর যে বংশজাত, এই কারণে সে দেবকীর প্রত্যেকটা সন্তানকে জন্মের সময় সে কি করে ফেলে, হত্যা করে ফেলে। কিন্তু দেবকীর অষ্টম সন্তান রূপে কৃষ্ণ যখন আবির্ভূত হয়, তখন রাজা বাসুদেব কৃষ্ণকে হত্যা করতে পারে এই ভয়ে সে বৃন্দাবনের নন্দঘোষের কাছে, নন্দ ও যশোদার কাছে কৃষ্ণকে, নন্দ এবং যশোদার কাছে সে কৃষ্ণকে প্রেরণ করে ফেলে। অর্থাৎ কংসের হত্যা থেকে বাঁচার জন্য নন্দ এবং যশোদার কাছে সে কৃষ্ণকে দিয়ে দেয়। পরবর্তীতে কৃষ্ণকে নন্দ এবং যশোদা প্রবল এক ঝড়ের রাত্রে যমুনা নদী থেকে, মথুরা থেকে কোথায় নিয়ে আসেন, বৃন্দাবনে নিয়ে আসেন। আবার অন্যদিকে আমরা দেখি সাগর গোয়ালার ঘরে জন্মগ্রহণ করে কে, রাধা। তাহলে এখানে আপনি একটা জিনিস দেখেন, আমাদের যে ধর্মীয় গ্রন্থের কাহিনী ছিল, কংসকে মারার জন্য কৃষ্ণকে প্রেরণ করা হয়েছে। এবং শ্রীকৃষ্ণ কীর্তনের যে কাব্যের কাহিনী, এই কাব্যের কাহিনী দেখানো হয়েছে আমাদের বৃন্দাবনে রাধার জন্ম থেকে শুরু করে পরবর্তী সময়কালের ঘটনা, অর্থাৎ রাধার মথুরাতে যাওয়ার পূর্বকালীন সময়কালীন ঘটনাটাই মূলত শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কাহিনীর মধ্যে আবির্ভূত করা হয়েছে। এবং এই কাহিনীকে বরুচণ্ডী দাস 13টি খণ্ডের মধ্যে প্রকাশ করেছেন। তাহলে আপনারা বুঝতে পারছেন কিনা আমি আবার বলি, সেটা হলো মথুরা রাজা ছিল রাজা কংস বাসুদেব এবং দেবকীকে কারাগারের মধ্যে বন্দী করে রেখেছিল, কারণ সে ক্ষমতা হস্তগত করতে চেয়েছে। এবং সে স্বপ্ন দেখে একদিন বাসুদেব ও দেবকীর পুরুষজাত সন্তান তাকে হত্যা করবে। এই কারণে সে বাসুদেব এবং দেবকীর সন্তানগুলোকে সে হত্যা করে। পরবর্তীতে ভগবান বিষ্ণু দশম অবতার হিসেবে তার যে ভক্তগুলো রয়েছে মথুরার, সে ভক্তদেরকে রক্ষা করার জন্য কৃষ্ণরূপে পৃথিবীতে আবির্ভূত হন। এবং একই সাথে সাথে দেবী লক্ষ্মী সাগর গোয়ালার ঘরে বৃন্দাবনে রাধারূপে জন্মগ্রহণ করেন। বাসুদেব এবং দেবকী প্ল্যানিং করে কৃষ্ণকে বাঁচার জন্য নন্দ এবং যশোদার কাছে সে কৃষ্ণকে পাঠিয়ে দেয়। এবং এক ঝড়ের রাত্রে যমুনা নদী পার হয়ে নন্দ এবং যশোদা কৃষ্ণকে বৃন্দাবনের মধ্যে নিয়ে আসে। এবং সেখান থেকে মূলত আমাদের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কাহিনীটা শুরু হচ্ছে। তো আমরা দেখি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের এখানে মোট 13টি খণ্ড রয়েছে। খণ্ডগুলো আমরা জানি জন্মখণ্ড, তাম্বুলখণ্ড, দান, নৌকা, ভার, ছত্র, বৃন্দাবন, কালিয়দমন, যমুনা, হার, বান, বংশী এবং বিরহ খণ্ড। আমাদের অনার্সগুলোতে সাধারণত বংশী এবং বিরহ খণ্ড, এই দুটো খণ্ড পড়ানো হয়। এখানে আপনারা মনে রাখবেন, তো আমাদের এই দুইটা খণ্ডের যে চরিত্রগুলো, মূলত দুইটা খণ্ডের যে ঘটনাগুলোই আমাদের পরীক্ষায় আসবে, এর আগের ঘটনাগুলো আসবে না। আমি মূলত আপনাদেরকে এটা বলেছি আপনারা যাতে একটু ভালো করে বুঝতে পারেন। তো আমরা দেখি আমাদের প্রথম খণ্ডের নাম ছিল জন্মখণ্ড, যেখানে কৃষ্ণ এবং রাধা উভয়ে ঈশ্বরের ইচ্ছায় মর্তে মানবরূপে জন্মগ্রহণ নিয়েছেন। এবং কৃষ্ণ পাপী কংস রাজাকে বধ করার জন্য বিষ্ণু কৃষ্ণরূপে বসুদেবের পুত্র হিসেবে জন্মগ্রহণ করে কংস রাজা কৃষ্ণকে হত্যা করতে পারে। এই ভয়ে কৃষ্ণের জন্ম মাত্র বাসুদেব গোপনে তাকে নন্দগোপের ঘরে রেখে আসেন। এটা আমরা একটু আগে আলোচনা করলাম। এবং পরবর্তীতে কৃষ্ণের লক্ষ্মী দেবী সাগর গোয়ালার ঘরে পদুমার গর্ভে
রাধারূপে জন্মগ্রহণ করেন। এটা ছিল আমাদের জন্মখণ্ডের ঘটনা। পরবর্তীতে আমরা দেখি তাম্বুল খণ্ডে রাধার অসামান্য রূপ লাবণ্যের কথা শুনে কৃষ্ণ বড়য়ের মাধ্যমে আয়ান ঘোষের পত্নী রাধাকে তাম্বুলাদি প্রেরণ করে। তাহলে এখানে একটা বিষয় মনে রাখতে হবে, সেটা হলো রাধা কিন্তু কৃষ্ণের পূর্বে কিন্তু রাধার বিয়ে হয়ে যায়, সেটা হলো আয়ান ঘোষের সাথে। এবং পরবর্তীতে বড়াইয়ের মাধ্যমে বুড়ি বড়াইয়ের মাধ্যমে কৃষ্ণ রাধার কথা জানতে পেরে রাধাকে সে তাম্বুলা দিয়ে প্রেরণ করে, কিন্তু শরীর বিস্মিত রাধা কর্তৃক তা প্রত্যাখ্যান হয়। অর্থাৎ আমাদের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কাহিনীটা বরুচণ্ডী দাস এমনভাবে রচনা করেছেন, আমি ইতিপূর্বে বলেছিলাম যে বরুচণ্ডী দাস এই কাব্যের কাহিনীর মূল যে বৈশিষ্ট্য সেটা হলো সামাজিক সময়, ওই তৎকালীন সময়ে সামাজিক যে গল্প, রাধাকৃষ্ণ সম্পর্কিত যে গল্প, এই গল্পকে অবলম্বন করে কিন্তু রচনা করেছেন। এই কারণে আমরা দেখব ধর্মের কাহিনীর সাথে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কাহিনীর মোটামুটি কোনো মিল আমরা খুঁজে পাবো না। তো আমাদের এভাবে হচ্ছে যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কাহিনী দেখি আমরা, এটা হচ্ছে আপনারা অনেকে জানেন। হ্যাঁ, আমরা এগুলো একটু এটা একটু রিডিং পড়ে নেবেন। আর তারপর আমরা দেখি বংশীখণ্ডে আমাদের মূলত আমাদের অনার্সের যে পাঠ্য সেটা বংশীখণ্ড থেকে শুরু হচ্ছে। বংশীখণ্ডে কৃষ্ণের বংশীধ্বনি শুনের মাধ্যমে রাধার প্রশ্ন উৎকণ্ঠ জাগে এবং রাধা কৃষ্ণের বংশী অপহরণ করে, পরে কৃষ্ণের অনুনয় রাধা ফেরত দেয়। পরবর্তীতে রাধা বিরহ খণ্ডে রাধার বিরহ উভয়ের মিলন, রাধার নিদ্রা এবং সেবকাশে কৃষ্ণের বংশবোধের জন্য মথুরায় যাত্রা, এর মাধ্যমে আমাদের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কাহিনীটা শেষ হয়। তাহলে আশা করি আপনারা এই কাব্যের কাহিনীটা বুঝতে পেরেছেন। আমাদের এই কাব্যের কাহিনী ছিল হচ্ছে যে বৃন্দাবন থেকে, অর্থাৎ কৃষ্ণকে যখন বৃন্দাবনে পাঠানো করা হয়, নিয়ে যাওয়া হয়, সেখান থেকে কৃষ্ণ মথুরায়, পরবর্তীতে মথুরায় গমনের জন্য পর্যন্ত কাহিনী মূলত আমাদের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কাহিনী। এবং এই কাব্যের কাহিনীর মধ্যে আমরা ইতিপূর্বে বলেছিলাম, এই কাব্যের কাহিনীতে আমাদের ধর্মীয় আবর্তনের বাইরেও তৎকালীন গ্রামীণ সমাজে প্রচলিত ও পৌরাণিক কাহিনীর প্রতি বেশি গুরুত্ব আরোপ করা হয়েছে। এবং প্রাচীনকাল থেকে পুরাণ কাহিনীর পাশাপাশি রাধাকৃষ্ণের প্রেমলীলা তৎকালীন লোকসমাজে প্রচলিত ছিল। তো কবি যখন সাহিত্য রচনা করতে চেয়েছেন, তখন তিনি লোকসমাজকে এড়িয়ে চলতে না পেরে তৎকালীন সমাজের নরনারীর যে লুকায়িত প্রেম, এই লুকায়িত প্রেমকে তিনি রূপক বা সাঙ্গীতের মাধ্যমে রাধাকৃষ্ণ প্রেমলীলার উপস্থাপন করেছেন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মধ্যে। এ কারণে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য হলো এক ধরনের প্রণয় কাব্য বা কাহিনী কাব্য। তাহলে এই অপশনগুলোও কিন্তু আপনাদের মনে রাখতে হবে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য হলো এক ধরনের প্রণয় কাব্য বা কাহিনী কাব্য। এবার আমরা দেখি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচনাকাল। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচনাকাল আমরা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তিনি মত দিয়েছেন 1400 সাল। এখানেও সে ভেজাল লেগে দিয়েছে, সে বলল শুরুতা, এবং গোপাল হালদারের মতে 1450 থেকে 1500 খ্রিস্টাব্দ। তবে আমাদের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা জানি এই কাব্যের প্রধান তিনটা চরিত্র, এটা আপনারা জানেন। একটা হলো কৃষ্ণ, রাধা এবং বড়াই। আচ্ছা, আমরা একটু কাব্যের শিল্পরূপ নিয়ে আলোচনা করি। এতক্ষণ যা বলেছি এই জিনিসটা হচ্ছে আপনারা সবাই জানেন মোটামুটি। আমরা একটু কাব্যের শিল্পরূপ নিয়ে একটু আলোচনা করি। বাংলা ভাষায় যে সমস্ত পুঁথি যাবৎকাল আবিষ্কৃত হয়েছে, তার মধ্যে শ্রীকৃষ্ণ কীর্তনের পুঁথি হচ্ছে যে প্রাচীনতম, অর্থাৎ চর্যাপদের পরে হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন পুঁথি প্রাচীনতম। তাহলে ঐতিহাসিক প্রাচীনতার জন্য এবং নতুন কাব্যনীতি প্রবর্তনের জন্য শ্রীকৃষ্ণ কীর্তনের মূল্য এবং গুরুত্ব অনেক। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পূর্বেকার চর্যাপদের আধ্যাত্মিক যে আদর্শ, সেই আধ্যাত্মিক আদর্শটা বর্জন করে তিনি লৌকিক আদর্শ গ্রহণ করেন। এটা খুব ইম্পর্টেন্ট একটা কথা। চর্যাপদের সময় গেলে আমরা দেখি চর্যাপদের যে কাহিনী, এটা হলো বৌদ্ধ সহজিয়ারা তারা আধ্যাত্মিকতা গ্রহণ করে মূলত এই কাহিনীগুলো রচনা করেছেন। কিন্তু শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কাহিনী আমরা দেখি লোকসমাজে প্রচলিত কাহিনী থেকে অবলম্বন করে রচনা করেছেন। এ কারণে কবি আধ্যাত্মিকতা বর্জন করে লোকসমাজে প্রচলিত কাহিনী নিয়ে তিনি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য রচনা করেন। এই ক্ষেত্রে তিনি সাম্প্রদায়িক বা গোষ্ঠী সংকীর্ণতা পরিত্যাগ করে সর্বজনীন হয়ে ওঠেন। অর্থাৎ তৎকালীন সময়ের সমাজের মধ্যে প্রচলিত নর নারীর যে প্রেম, এই প্রেমটাকে তিনি স্বাভাবিকভাবে উপস্থাপন করেছেন রাধাকৃষ্ণের প্রেমের মাধ্যমে, এবং এই প্রেমের একটা রূপক চিত্র তিনি তুলে ধরেছেন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে। তাহলে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রমাণ পরিচয় উদ্বুদ্ধি দিয়ে এই কাব্যটি একটি ট্র্যাজেডি হিসেবেও তিনি গ্রহণ করেছেন। কারণ আমরা দেখি রাধার যে বিরহ, মতুয়ায় কৃষ্ণের গমনের মাধ্যমে রাধার যে বিরহ, এই বিরহের মাধ্যমে রাধার অন্তরের মধ্যে একটা বিরহ চেতনার সৃষ্টি হয়, এবং এই কারণে অনেকে এটাকে ট্র্যাজেডি হিসেবেও আখ্যায়িত করেছেন। তাহলে এখানে আমরা তিনটা অপশন পাইলাম। একটা হলো প্রণয় কাব্য,
2 নম্বর হলো কাহিনী কাব্য, এবং 3 নম্বর হলো ট্র্যাজেডি কাব্য। তাহলে আমাদের যে প্রশ্নগুলো হয় এই অ্যানালাইসিস করে আবার আপনারাই উত্তর করতে পারবেন যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কোন ধরনের কাব্য। যদি এখান থেকে যে কোনো একটা দেওয়া থাকে অবশ্যই উত্তর করতে হবে। যদি এখানে লোককাহিনীর আড়ালে এখানে লোককাহিনীর কথা যদিও বলা হয়ে থাকে, তবে শাশ্বত প্রেম রূপিণী চিরন্তনী রাধার পরিচয়ের মাধ্যমে এই কাব্যটি ধর্মীয় গ্রন্থ বলেও অনেকে শ্রদ্ধা দেখিয়েছেন। তবে ঘটনার ঘনঘটা, চরিত্র সৃষ্টির অপূর্ব দক্ষতা এবং সর্বত্র একটা দ্রুত নাটকীয় প্রকাশভঙ্গি দেখে কেউ কেউ এটাকে নাট্যধর্মী হিসেবে কাব্য হিসেবে আখ্যায়িত করেন। মানে শ্রীকৃষ্ণ কীর্তন শুধু যে প্রণয় কাব্য, কাহিনী কাব্য বা ট্র্যাজেডি কাব্য নয়, এটি হলো একটি নাট্যধর্মীয় কাব্য। তাহলে এই অপশনগুলো হচ্ছে আমাদের রেফারেন্স বইয়ের থেকে মূলত নেওয়া হয়েছে। এখানে আমি লিখে দিয়েছি কি ধরনের কাব্য। তাহলে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য আমরা পাঠের মাধ্যমে আমরা দেখি এখানে ঘটনাটা দ্রুত ঘটনার মধ্যে পরিবর্তন হচ্ছে এবং নাটকীয় ভঙ্গিটাও দ্রুত পদ্ধতিতে পরিবর্তন হয়ে গেছে। এই কারণে এই কাব্যটাকে নাট্যধর্মী কাব্য হিসেবে অনেকে আখ্যায়িত করেছেন। এছাড়াও আঙ্গিকের দিকে এটা খুব গুরুত্বপূর্ণ। স্পেসিফিকভাবে যদি বলে দেয় আঙ্গিকের দিক থেকে শ্রীকৃষ্ণ কীর্তন কোন ধরনের কাব্য, তাহলে আঙ্গিকের দিক থেকে শ্রীকৃষ্ণ কীর্তন এবং পদাবলী উভয়ে একই রকমের গীতিকাব্য, প্রায় একই ছন্দে রচিত, মধুর এবং শান্তরস এর প্রধান হয়ে ওঠে। এটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। তাহলে আপনাকে যদি প্রশ্ন করা হয় আঙ্গিকের দিক থেকে শ্রীকৃষ্ণ কীর্তন কোন ধরনের কাব্য, আঙ্গিকের দিক থেকে শ্রীকৃষ্ণ কীর্তন হলো এক ধরনের গীতিকাব্য। তাহলে এখানে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আছে, আমি সেটা লিখতেছি। আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, সেটা হলো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের ছন্দ অনুসারে কোন কাব্যের সাথে মিল রয়েছে? এই প্রশ্নটার উত্তর আপনারা আমাকে দিবেন। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের সাথে ছন্দের সাথে কোন কাব্যের কাহিনী মিল রয়েছে? কারণ এখান থেকে আপনাদের একটা প্রশ্ন আসতে পারে, সেটা হলো যেমন আমরা জানি বৈষ্ণব পদাবলীতে মধুর রস প্রধান। তাহলে যদি আপনাদের প্রশ্ন করা হয় তাহলে শ্রীকৃষ্ণ কীর্তন কোন রস প্রধান হবে, তাহলে এই উত্তরটা আপনারা আমাকে দিবেন। যদি আপনারা ছন্দ বিশ্লেষণ, আপনারা যদি ছন্দটা বুঝতে পারেন শ্রীকৃষ্ণ কীর্তনের ছন্দের সাথে কোন ছন্দের মিল রয়েছে, কোন কাব্যের ছন্দের মিল রয়েছে, তাহলে এই প্রশ্নের সাথেও আপনারা রসের ক্ষেত্রে উত্তরটা পেয়ে যাবেন। এই প্রশ্নটা কিন্তু এখনো কোনোবার আসে নাই পিএসসিতে, আশা করি সামনের দিকে এই প্রশ্নটা দিবে। শুধু যে এই কাব্যের আমরা এতগুলো যে বললাম, আঙ্গিক দিক থেকে কাহিনী কাব্য, প্রণয় কাব্য, গীতিকাব্য, নাট্যধর্মী, আবার অনেকে এই কাব্যটাকে যাত্রাপালার অংশ হিসেবেও সমালোচনা করেছেন। কারণ এর কাহিনী হচ্ছে যে সম্পূর্ণভাবে যাত্রাপালার মধ্যে উপস্থাপন করার মতো, এই কারণে অনেকে এটাকে নাট্য রীতিরূপে স্বীকার করেন নাই। তবে বড়ুচণ্ডী দাসের ভাষাগত দক্ষতা, নৈপুণ্যতা এবং শিল্প দক্ষতার মাধ্যমে অনেকে এটাকে নাট্যধর্মী হিসেবে আখ্যায়িত করেছেন, নাট্যগীতি হিসেবে, কাব্য হিসেবে আখ্যায়িত করেছেন। তো এখানে আমি যে অংশ থেকে আপনাদের প্রশ্নগুলো এগুলো নিয়ে এসেছি সেটা আমি লিখে দিয়েছি। লাল নীল দেবাবলী, বাংলা সাহিত্যের ইতিহাস, আর একটা হলো বাংলা সাহিত্যের ইতিহাস, বাংলা একাডেমির। বাংলা সাহিত্যের ইতিহাস যেটা দ্বিতীয় খণ্ড, এই বই থেকে বাকি অংশগুলো নেওয়া হয়েছে, এখান থেকে আপনারা একটু দেখতে পারেন। আমাদের শ্রীকৃষ্ণ কীর্তনের পরে আমরা দেখি বৈষ্ণব পদাবলী, এটা আমি 4 স্টার মার্ক দিয়ে রাখলাম, কারণ আমার কেন জানি মনে হচ্ছে এবার এখান থেকে 2-3টা প্রশ্ন আসতে পারে। 50-100 মার্কের যে সাবজেক্টিভ যে প্রশ্ন, এখান থেকে অবশ্যই 2-3টা বৈষ্ণব পদাবলী থেকে দিতে পারে। আমরা একটু বৈষ্ণব পদাবলী দেখি। আমাদের মধ্যযুগের বাংলা সাহিত্যের প্রধানতম যে গৌরব, এটা হলো বৈষ্ণব পদাবলী সাহিত্য। অর্থাৎ এই পদাবলী সাহিত্যকে আমি প্রথম ক্লাসে বলেছিলাম যে পদাবলী সাহিত্যকে মধ্যযুগের শ্রেষ্ঠ সম্পদ বা বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ সম্পদ হিসেবে
আখ্যায়িত করা হয়। তাহলে এই পদাবলী সাহিত্যগুলো মূলত রাধা কৃষ্ণের প্রেমলীলা অবলম্বনে এই অমর কবিতাগুলির সৃষ্টি এবং বাংলাদেশে শ্রী চৈতন্যদেবের প্রচারিত বৈষ্ণব মতবাদের সম্প্রসারণ এবং বিকাশের মাধ্যমে এই পদাবলী সাহিত্যটা সমাজের সর্বস্তরের মানুষের কাছে ব্যাপক বিকাশ লাভ করে। বৈষ্ণব সাহিত্যের প্রাচুর্যময় যে অংশ সেটা হলো পদাবলী সাহিত্য, এবং এটি মধ্যযুগে সবচাইতে রসোত্তীর্ণ এবং সার্থক সাহিত্য হিসেবে আখ্যায়িত করা হয়। মূলত প্রায় 25 বছরেরও বেশি সময়কালে পদাবলী সাহিত্যগুলো রচনা করা হয়েছে। তবে 1600 এবং 1700 শতকের সময়কালে পদাবলী সাহিত্যের শ্রেষ্ঠ সময় হিসেবে আখ্যায়িত করা হয়, এবং অসংখ্য বৈষ্ণব পদাবলী কিন্তু এই সময়কালে জন্মগ্রহণ করে। এই কারণে আমি প্রথম ক্লাসে বলেছিলাম যে চৈতন্যদেবের যে সময়কালটা, এই সময়কালটাকে মধ্যযুগের শ্রেষ্ঠ সময় বা চৈতন্য রেনেসাঁসের যুগ হিসেবে আখ্যায়িত করা হয়। আমাদের যে বৈষ্ণব পদাবলী, এই বৈষ্ণব পদাবলী যে বৈষ্ণব ধর্মধারার বা বৈষ্ণব ভাবাত্মক যে সাহিত্যিক রয়েছে তারা রচনা করেছেন সেটা না, এখানে কিছু অবৈষ্ণব পদাবলীও রচনা করেছেন। তার মধ্যে আমরা দেখি মুসলমান কবিও রয়েছেন। বৈষ্ণব তত্ত্ব এবং দর্শনকে নিয়ে বৈষ্ণব সাহিত্য তথা পদাবলী সাহিত্য। এখানে বৈষ্ণব সাহিত্যটা কি সেটা আমরা অনেকে বুঝি না। তৎকালীন সময়ে শাস্ত্রের এবং আচারের যে প্রথাবদ্ধতা, অর্থাৎ একটা শৃঙ্খল রূপ, সে শৃঙ্খল রূপের বিরুদ্ধে বৈষ্ণবরা প্রেম সাধনাকে গুরুত্ব দিয়েছেন, এবং তারা কৃষ্ণরূপকে পরমাত্মা এবং রাধারূপকে জীবাত্মার প্রতীক হিসেবে শাস্ত্রনীতি অনুসরণ করে কোনো বৈচিত্র্য বা কোনো ধরনের বাধা থাকতে পারে না বলে তারা মতামত দিয়েছেন। অর্থাৎ কৃষ্ণ এবং রাধা তারা হলো একটা অবিচ্ছেদ্য অংশ, কারণ তাদের মধ্যে জীবাত্মা হলো পরমাত্মারই একটা অংশ। এই জীবাত্মা এবং পরমাত্মা এই দুইটার মধ্যে কোনো ধরনের বিচ্ছেদ, কোনো ধরনের বাধা থাকতে পারে বলে বৈষ্ণবরা স্বীকার করেন না। এই পরমাত্মার জন্য জীবাত্মা সার্বক্ষণিক আকুলতা, অর্থাৎ কৃষ্ণের প্রতি রাধার যে আকুলতা, রাধার যে বিরহ, রাধার যে বেদনা, সেটা যে এখানে সেটা না, সেটা হলো স্বর্গের মধ্যে, সেটা স্বর্গের মধ্যেও কিন্তু তাদের মিলন ছিল। তাহলে বৈষ্ণব পদাবলীদের মধ্যে যেহেতু স্বর্গের মধ্যে তাদের মিলন ছিল, তাহলে পৃথিবীতে কেন তাদের মধ্যে বিচ্ছেদ থাকবে? তাহলে স্বাভাবিকভাবে জীবাত্মা সর্বক্ষণ আকুলতা থাকবে প্রেম পরমাত্মার প্রতি। এই অংশটাকে বৈষ্ণব পদাবলী রাধাকৃষ্ণের প্রেম লীলার মাধ্যমে আমাদের সাহিত্য বা আমাদের মনের মধ্যে গেঁথে দিয়েছেন। এই কারণে গৌড়ীয় বৈষ্ণব মতবাদে জীবাত্মারূপী রাধার পূর্ণ প্রতিষ্ঠা লাভ করেছে। অর্থাৎ আমরা বৈষ্ণব পদাবলী সাহিত্যের মধ্যে দেখি এখানে রাধাকে সম্মানের শ্রদ্ধার চোখে রেখে রাধাকে পূর্ণভাবে প্রতিষ্ঠা লাভ করেছে, কিন্তু আমরা শ্রীকৃষ্ণ কীর্তনের মধ্যে দেখি এখানে রাধাকে পরিপূর্ণভাবে প্রতিষ্ঠাতা করে দেওয়া হয়নি। অর্থাৎ এখানে কৃষ্ণকে আবির্ভূত করে সবকিছু গণনা করা হলেও আমাদের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মধ্যে রাধাকে আবির্ভূত হয়ে, আপনারা হয়তো জানেন যে আমাদের শ্রীকৃষ্ণ কীর্তন এই কাব্যের কাহিনী আমি বললাম, এখানে বৃন্দাবনের থেকে মথুরায় গমনের পূর্ব সময়কাল পর্যন্ত ঘটনাকে আবির্ভূত করে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য রচিত। কিন্তু পদাবলী সাহিত্য রচনা আমরা দেখি কৃষ্ণ যখন মথুরায় গমন করেছে তার পরবর্তী কাহিনী নিয়ে রচিত। তাহলে এখানে পরিপূর্ণ প্রতিষ্ঠা লাভ করে কে? স্বাভাবিকভাবে রাধা। এবং এখানে রাধার জবানিতে কৃষ্ণের প্রতি তার যে ভক্ত, তার যে প্রীতি, তার যে একটা প্রেম, তার স্বরূপ আমরা বুঝতে পারি বা অনুধাবন করতে পারি। এবং এখানে আমরা তার অনুধাবন করতে পারি তার মান অভিমান, সুখ উল্লাস, বিরহের অতলান্ত অনুভূতিকে। লীলাময় পরম পুরুষ তথা কৃষ্ণ তার নিজের অংশ থেকে সৃষ্টি করেছেন রাধাকে। তাই কৃষ্ণ এবং রাধা আলাদা সত্তা হলেও তারা অভেদাত্মক, অর্থাৎ তাদের মধ্যে কোনো ভেদাভেদ, তাদের মধ্যে কোনো পার্থক্য, তাদের মধ্যে কোনো বিচ্ছেদ কখনো সম্ভব নাই। সেজন্য মূল উৎস ফিরে যাওয়ার জন্য রাধার এত তীব্র আকুতি, এত তীব্র অনুভূতি, এবং এই তীব্র আকুতি এবং অনুভূতি বৈষ্ণব কবিগণ প্রতিটি ছন্দে ধ্বনিত করেছেন, এবং পরমাত্মার প্রতি জীবাত্মার এই প্রেম প্রীতি এবং বন্ধনকে তারা চারটা রূপে ভাগ করেছেন, চারটা অংশে ভাগ করেছেন। আমরা একটু দেখি। তাহলে এই যে কৃষ্ণের প্রতি রাধার যে এত প্রেম, এত আকুলতা, এত বিরহ, এত বেদনা, এই বেদনাকে বৈষ্ণব পদকর্তাগণ তারা চারটা অংশে বিভক্ত করেছেন। তার মধ্যে প্রথম অংশের নাম হলো সামান্য ভক্তি, এবং দ্বিতীয় হলো সাধন ভক্তি,
3 নম্বর হলো ভাব ভক্তি, 4 নম্বর হলো প্রেম ভক্তি। তাহলে এই 4 ভক্তির মধ্যে বৈষ্ণব পদবর্তগণ প্রেম ভক্তিকে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছেন এবং সবচেয়ে বেশি পদ প্রেম ভক্তি নিয়ে রচনা করেছেন। আমরা দেখি শ্রী চৈতন্যদেব বিদ্যাপতি থেকে শুরু করে জয়দেব, গোবিন্দ দাস, জ্ঞানদাস প্রত্যেকে এই প্রেম ভক্তি নিয়ে বৈষ্ণব পদাবলী সাহিত্যগুলো রচনা করেছেন। তো এখানে প্রেম ভক্তির আমরা দুইটা অংশ দেখি। একটা নাম হলো রাগাত্তিকা, একটা হলো রাগানুগা। অর্থাৎ প্রেম ভক্তির থেকে আমরা আবার দুইটা অংশ দেখি। একটা অংশ ছিল রাগাত্তিকা ভক্তি, একটা ছিল রাগানুগা ভক্তি। রাগাত্তিকা ভক্তি ছিল যারা কৃষ্ণ রাগে অনুরক্ত, আর রাগানুগা ভক্তি তারা ছিল গোপী ভাবে অনুরক্ত। তাহলে শ্রী চৈতন্যদেব এই রাগাত্তিকা বা কৃষ্ণ রাগে অনুরক্ত ছিল, এই জন্য চৈতন্যদেব ছিল রাগাত্তিকা ভক্তিরই একজন লেখক। এবং এই চৈতন্যদেবকে আবির্ভূত করে পরবর্তীতে আমরা জ্ঞান দাসকে দেখি, আবার গভীরভাবে অনুরক্ত দেখি আমরা বিদ্যাপতিকে, বিদ্যাপতি থেকে আমরা দেখি কাকে, গোবিন্দ দাসকে। এটা আমাদের পরবর্তীতে আসবে, আমরা আলোচনা করব। যেখানে লেখা আছে আপনারা একটু দেখে নেবেন। আচ্ছা, এই 4 ভক্তির মধ্যে প্রেম ভক্তি ছিল সবচেয়ে উত্তম এবং এই ভক্তি শাস্ত্রীয় বিধি, আদরণীয় ধর্ম এবং অনুশাসনের ঊর্ধ্বে মনের স্বাভাবিক স্বাধীন বৃত্তিকে বা অঙ্গীকার করে। প্রেম ভক্তির 2 পর্যায়ে, একটা হলো রাগাত্তিকা, একটা রাগানুগা, এটা আমরা নিয়ে আলোচনা করেছিলাম। তাহলে বৈষ্ণব ভক্তবের কৃষ্ণরাগ, এটা হলো রাগাত্তিকা ভক্তি, আর যেটা গোপীবাগ সেটা ছিল রাগানুগা, এবং চৈতন্যদেব ছিল রাগাত্তিকা ভক্তির সাধক। তাহলে এই তথ্যগুলো আপনারা মনে রাখবেন। আমি আশা করি আপনারা এই তথ্যগুলো সম্পর্কে আগে কখনো শুনেন নাই বা অনেকে জানেন। এই তথ্যগুলোর উৎসমূল হচ্ছে আমাদের বাংলা সাহিত্যের ইতিহাস 2য় খণ্ড, যেটা ডক্টর আনিসুজ্জামান, ডক্টর আহমদ শরীফ থেকে শুরু করে যে সকল রাইটাররা রয়েছেন তারা মূলত এই গ্রন্থগুলো রেফারেন্স বই হিসেবে আখ্যায়িত করেছেন, এবং পিএসসি কিন্তু এই গ্রন্থগুলো থেকে প্রশ্ন করে। বাংলা সাহিত্যে বাংলা একাডেমি প্রণীত বাংলা সাহিত্য ইতিহাস এই গ্রন্থগুলো থেকে কিন্তু আনকমন যে প্রশ্নগুলো হয় আপনারা দেখবেন, চেক করে দেখবেন, এই প্রশ্নগুলো কিন্তু এখান থেকে করা হয়ে থাকে। তো আশা করি আপনারা একটু দেখবেন। আচ্ছা, আমরা দেখি, এরপর আমরা একটু দেখি পদাবলী সাহিত্যের যে রূপ রস, সে রসের দিকে আমরা একটু দেখি। পদাবলী সাহিত্যে রূপ গোস্বামী 5 ধরনের রসের কথা উল্লেখ করেছেন। এগুলো হচ্ছিল শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য এবং মধুর রস। তাহলে আমরা একটু দেখি পদাবলী সাহিত্যের যে রস, সে রস নিয়ে আমরা একটু আলোচনা করি। বৈষ্ণব সাহিত্যে রস হলো 5 প্রকার। এগুলো হলো শান্ত, দাস্য, সখ্য। 3 নম্বরটা হলো সখ্য। 5 নম্বর হলো মধুর রস। অর্থাৎ আমাদের বৈষ্ণব যে সাহিত্যগুলো রয়েছে, হাজার হাজার বৈষ্ণব কবি, হাজার হাজার পদ, এই পদগুলোর মধ্যে আমরা 5 ধরনের রসের সন্ধান পাই। এই মতটা কে দিয়েছেন? এই মতটা দিয়েছেন রূপ গোস্বামী। ওনার নাম হচ্ছে রূপ তাহলে এই 5 রসের মধ্যে সবচেয়ে বেশি প্রধান বা সবচেয়ে বেশি প্রাধান্য পায় কোন রস? সেটা হলো মধুর রস। তাহলে আপনার যদি প্রশ্নগুলো হয় বৈষ্ণব সাহিত্যের মধ্যে কোন রস প্রধান, উত্তর হবে মধুর রস। বৈষ্ণব সাহিত্যের মধ্যে কয় ধরনের রস পাওয়া যায়? 5 ধরনের রস। রূপ গোস্বামীর মধ্যে কয় ধরনের রস পাওয়া যায়? উত্তর হবে 5 ধরনের রস। এখন আমরা একটু মধুর রস, যেটা আমরা জানি সিংহার রস, মধুর রস নিয়ে আমরা একটু আলোচনা করি। এই মধুর রস বৈষ্ণব পদাবলীতে 2 ভাগে বিভক্ত।
একটা হলো লেখাগুলো একটু সুন্দর করে লিখতে হবে। তাহলে বৈষ্ণব সাহিত্যে আমরা মধুর রসটাকে দুই ভাগে পাই, একটা হলো সম্ভোগ রস, আরেকটা হলো বিপ্রলম্ব রস। একটা হলো সম্ভোগ রস, একটা হলো বিপ্রলম্ব রস। তাহলে সম্ভোগ রস কোনটা? যে রসের মধ্যে আনন্দ বা মিলন থাকে তাকে বলা হয় সম্ভোগ রস। আর যে রসের মধ্যে বিরহ বা বিচ্ছেদ থাকবে তাকে বলা হয় বিপ্রলম্ব রস। তাহলে বৈষ্ণব সাহিত্যে আমরা রাধার যে আকুলতা, একদিকে যেমন তার যে মিলনাত্মকের বা মিলনের জন্য আকাঙ্ক্ষা, আবার অন্যদিকে আমরা দেখি বিরহ এবং বিচ্ছেদেরই অংশ আমরা দেখতে পাই এই পদাবলী সাহিত্যের মধ্যে। তো পরবর্তী আমরা দেখি জয়দেব বিদ্যাপতি চণ্ডীদাস থেকে সাম্প্রতিক সময়কাল পর্যন্ত বৈষ্ণব গীতি কবিতার যে ধারা, এই ধারা প্রবাহিত হলেও ষোড়শ এবং সতেরো শতাব্দীতে এই সাহিত্যগুলো মূলত প্রাচুর্য এবং উৎকর্ষপূর্ণ ছিল। বৈষ্ণব পদাবলীগণ তারা বৈষ্ণব সমাজে মহাজন পদাবলী এবং পদগত্তগণ মহাজন নামে পরিচিত। তাহলে বৈষ্ণব পদগত্তগণ কি নামে পরিচিত ছিল? মহাজন নামে। বৈষ্ণবদের মধ্যে স্রষ্টা এবং সৃষ্টির মধ্যে প্রেমের সম্পর্ক বিদ্যমান। এই প্রেম সম্পর্কে বৈষ্ণব মতাবলম্বীগণ রাধাকৃষ্ণের প্রেমলীলার রূপকের মাধ্যমে উপলব্ধি করেছেন এবং তাদের যে উপাস্য সেটা ছিল শ্রীকৃষ্ণ। তার আনন্দময় তথা প্রেমময়ের প্রকাশ ঘটেছে রাধার মাধ্যমে। তো আমরা একটু বৈষ্ণব পদাবলী এটা আপনারা একটু দেখে নেবেন। আমরা বৈষ্ণব সাহিত্য নিয়ে আমরা বিশেষ একটু আলোচনা করি। বৈষ্ণব ধর্মমতকে কেন্দ্র করে যে বৈচিত্র্যধর্মী সাহিত্যের সৃষ্টি হয় তাকে বলা হয় বৈষ্ণব সাহিত্য। বৈষ্ণব সাহিত্য হলো তিন ধরনের, একটা হলো জীবনী সাহিত্য, বৈষ্ণব শাস্ত্র, বৈষ্ণব পদাবলী। এটা একটু মনে রাখতে হবে যে বৈষ্ণব শাস্ত্র হলো তিন প্রকার বা বৈষ্ণব সাহিত্যকে তিন প্রকারে ভাগ করা হয়। একটা হলো জীবনী কাব্য, বৈষ্ণব শাস্ত্র এবং বৈষ্ণব পদাবলী। তো এক নজরে বৈষ্ণব সাহিত্য, আমি এখানে এক নজরে কিছু টপিকস আমরা এতক্ষণ যা পড়েছি তার একটা বিশেষ পার্ট আমরা এখানে নিয়ে এসেছি। সেটা হলো দেখেন, মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ সম্পদ, মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ ধারা বা ফসল বলা হয় বৈষ্ণব সাহিত্যকে। মধ্যযুগের গীতি কবিতা বলা হয় বৈষ্ণব সাহিত্য, এটা মনে রাখতে হবে। মধ্যযুগের গীতি কবিতা বলা হয় কাকে? বৈষ্ণব পদাবলী সাহিত্যকে। বাঙালি কবি জয়দেবকে বৈষ্ণব পদাবলীর প্রথম পদকর্তা বলা হয়। রাধাকৃষ্ণের প্রেমলীল অবলম্বনে রচিত গীত গোবিন্দম কাব্যটি আদি বৈষ্ণব কাব্যের নিদর্শন হিসেবে আখ্যায়িত করা হয়। তাহলে জয়দেবের গীত গোবিন্দম যে কাব্য, এই কাব্য থেকে মূলত বৈষ্ণব পদাবলীগুলো নিদর্শনগুলো নেওয়া হয়েছে। তবে সংস্কৃত গীত গোবিন্দম কাব্যটা সংস্কৃত ভাষায় রচিত। এরপরে এই অপশনগুলো হয়তো আপনারা অনেকে জানেন, আপনারা বাংলায় পড়ছেন, আমি এগুলো একটু স্কিপ করে যাচ্ছি। আচ্ছা, আমরা জানি বাংলা সাহিত্যে চারজন চণ্ডীদাস, এটাও আপনারা জানেন। তাহলে চারজন চণ্ডীদাসের মধ্যে তিনজন চণ্ডীদাস পাই আমরা বৈষ্ণব সাহিত্যে। আরেকজন চণ্ডীদাস সেটা ছিল বড় চণ্ডীদাস, তার অস্তিত্ব পাই আমরা কোথায়? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মধ্যে। তাহলে বিদ্যাপতির ভাব শিষ্য সেটা ছিল গোবিন্দ দাস। এই যে আমি শুরুতে রাগাত্মিকা এবং রাগানুগা দুইটা রসের কথা, দুইটা ভাব ভক্তির কথা বলেছিলাম। যেখানে কৃষ্ণ ভক্তি যেটা ছিল সেটা ছিল চৈতন্যদেব। এই চৈতন্যদেবের সাথে জ্ঞান দাস এবং রাগানুগা যে ভক্তি, এই ভক্তি বিদ্যাপতির সাথে গোবিন্দ দাসের একটা মিল রয়েছে। তো বৈষ্ণব পদাবলী দুই অংশ, ব্রজবুলি ভাষা, এগুলো আপনারা জানেন। ব্রজবুলি ভাষা হলো বাংলা সাহিত্যের দ্বিতীয় কাব্য ভাষা এবং এটি এক ধরনের কৃত্রিম উপভাষা। ব্রজবুলি ভাষাটা মৈথিল এবং বাংলা ভাষার সংমিশ্রণের মাধ্যমে রচিত। এটা একটু মনে রাখতে হবে। ব্রজবুলি ভাষাটা দুইটা ভাষার সংকর জাতীয় ভাষা, একটা হলো মৈথিল ভাষা এবং বাংলা ভাষার মিশ্রণে এই ব্রজবুলি ভাষা রচিত। তবে সবচেয়ে মজার বিষয় হলো এই ভাষায় কিন্তু কোনো কথা বলা হয়, তাতে মানুষ কিন্তু এই ভাষায় কথা বলতো না, কিন্তু এই ভাষায় সাহিত্য বা পদাবলীগুলো রচনা করা হয়েছে। এটা হলো সবচেয়ে ইন্টারেস্টিং একটা বিষয়। আমরা একটু আলোচনা করেছি মধুর বা সিংহার রস। তাহলে সংকলন, বৈষ্ণব পদাবলীর যে সংকলন তার নাম হলো বাবা আউল মনোহর দাস। তার সংকলনের নাম হলো পদসমুদ্র। এখানে তিনি প্রায় 15,000-এরও বেশি পদ সংকলন করেছেন। এরপর আমরা দেখি বৈষ্ণব পদকর্তাগণ। বৈষ্ণব পদকর্তার আদি যে কবি তিনি ছিলেন বিদ্যাপতি। বিদ্যাপতি ছিলেন মিথিলার কবি, তার উপাধি ছিল কবি কণ্ঠহার। মিথিলার রাজা শিবসিংহ তাকে এই উপাধি দিয়েছিলেন। অর্থাৎ তার গলার কণ্ঠ, তার ভাবভঙ্গি, বাচনভঙ্গি এতটা মধুর
এবং এতটা কোকিল কণ্ঠী ছিল, রাজা শিবসিংহ তাকে কবি কণ্ঠহার হিসেবে আখ্যায়িত করেছেন। অর্থাৎ রাজা মানে একটা প্রচলন আছে যে রাজা শিবসিংহ প্রতি রাতে কবি বিদ্যাপতি থেকে পুঁথি শুনতেন এবং এই পুঁথি শোনার মাধ্যমে তিনি তাকে কবি কণ্ঠহার উপাধি দিয়েছিলেন। এছাড়াও তাকে মৈথিল ভাষার কোকিল এবং জয়দেবের সাথে তার লেখার মিল থাকার কারণে তাকে অভিনব জয়দেব হিসেবে আখ্যায়িত করা হয়েছে। তিনি একাধারে কবি, শিক্ষক, কাহিনীকার, ঐতিহাসিক এবং নিবন্ধকার হিসেবে ধর্মকর্মের ও বিভিন্ন ধরনের গ্রন্থের তিনি লেখক ছিলেন। তার পদাবলী সাহিত্য সেটা শুধু বাংলা ভাষায় না, সেটা আসাম, উড়িষ্যা এবং পূর্ব বিহারও সমানভাবে সমাদৃত ছিল। তিনি কৃষ্ণভক্ত, বৈষ্ণব ছিলেন না, তিনি ছিলেন সব। পঞ্চপাশক শ্রী চৈতন্যদেবের পূর্বে তার আবির্ভাব হয়েছিল বলে বৈষ্ণবের বৈশিষ্ট্য তার মধ্যে প্রত্যক্ষ করা চলে না, তবে কবি হৃদয়ের নিবিড় আকুতি বৈষ্ণব পদাবলীতে তিনি প্রতিফলন করেছেন। তাহলে আমরা তার যে পদগুলো, এটা আমরা অনার্সের মধ্যে পড়েছিলাম, যে আপনি দেখেন মনে পড়ে কিনা। এসকে হামারি দুঃখে নাহিয়র এর ভরা বাদর মাহবাদর শূন্য মন্দির মন, এটা হলো বিদ্যাপতি রচিত বিখ্যাত পংক্তি। তাহলে পংক্তিগুলো একটু মনে রাখতে হবে। এরপর আমরা দেখি চণ্ডীদাস, আমাদের প্রেমের কবি, বিরহের কবি, বেদনার কবি, রাধা ভক্তি কবি চণ্ডীদাস। তিনি বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতা হিসেবে আখ্যায়িত করা হয়েছেন। অর্থাৎ বাংলা ভাষায় তিনি প্রথম বৈষ্ণব পদকর্তার বৈষ্ণব যে কবিতাগুলো সেগুলো রচনা করেন। তিনি রাধাকৃষ্ণ বিষয়ক পদাবলী যুগ যুগ ধরে বাঙালির হৃদয়কে সমাহীন রসমাধুর্যে পরিপূর্ণ করেছে। তাহলে চণ্ডীদাসের যে রাধা, এই রাধা ছিল কৃষ্ণপ্রেমে আত্মহারা এবং তিনি রাধাকে দেহগত কামনা এবং বাসনা না করে তিনি রাধাকে সম্মানের, শ্রদ্ধার এবং পুরাণের যে চরিত্র রাধা, সে রাধার হিসেবে রাধাকে তিনি স্থান দিয়েছেন। অর্থাৎ তিনি মত্ত লোক থেকে আধ্যাত্মতত্ত্বে রাধাকে স্থান দিয়েছেন। চণ্ডীদাস রাধার কামগন্ধহীন প্রেম অত্যন্ত সহজ সরল কথায় তিনি ছন্দ এবং অলঙ্কার প্রয়োগের মাধ্যমে তুলে ধরেছেন। এই কারণে আমরা চণ্ডীদাসের মধ্যে আমরা দেখি, এমন প্রীতি কবু নাহি দেখি শুনি, পরাণে পরাণ বান্দা আপন আপনি দুহু কর দুহু কাঁদে বিচ্ছেদে ভাবিয়া, আদতিল না দেখিলে যায় যে মরিয়া। অর্থাৎ রাধার যে আকুলতা, তীব্রতা, এটা তিনি চণ্ডীদাস ভাবের ভাষায় প্রকাশ করেছেন যে সই কেমন ধরিব হিয়া, আমার বধুয়া আন বাড়ি যায় আমারও আঙ্গিনা দিয়া। অর্থাৎ রাধার যে বিরহ চণ্ডীদাস বলছেন সই কে বা শুনাইল শ্যামনাম। এবং চণ্ডীদাস শুধু এটা বলেন নাই, তিনি বলেছেন যে শুনে হে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এরপর আমরা দেখি গোবিন্দ দাস, তিনি ছিলেন বিদ্যাপতির ভাবাদর্শ উদ্বুদ্ধ। তার লেখার মধ্যে আমরা দেখি মিথিলা ভাষার একটা প্রভাব দেখি। পরবর্তীতে জ্ঞানদেশের বিখ্যাত যে পংক্তি, রূপ লাগি আখি জুড়ে গুণমনভুর, প্রতি অঙ্গ লাগি কান্দে প্রতি অঙ্গ মোর, হিয়ার পরশ লাগি হিয়া মোর কান্দে, পরাণ প্রীতি নাহি থির নাহি বান্দে, পরাণ প্রীতি নাহি থির নাহি বান্দে। শ্রী চৈতন্যদেব এবং জীবনী সাহিত্য, অর্থাৎ আমাদের বৈষ্ণব পদাবলী সাহিত্যের পর আমরা দেখি জীবনী সাহিত্যের একটা প্রভাব। পদাবলী সাহিত্যের চৈতন্যদেবের পদাবলী সাহিত্যে যাকে নিয়ে আবির্ভূত শ্রী চৈতন্যদেব, তাকে নিয়ে পরবর্তীতে জীবনী সাহিত্য নামে একটা সাহিত্য আবির্ভূত হয়। এই সাহিত্য যাকে নিয়ে আবির্ভূত হয় তিনি ছিলেন আমাদের শ্রী চৈতন্যদেব। শ্রী চৈতন্যদেব 1486 সালে নবদ্বীপে জন্মগ্রহণ করেন এবং 1533 সালে তিনি পুরীতে মৃত্যুবরণ করেন। তার জন্মকালে অনেকে তাকে ভগবানের অবতার হিসেবে আখ্যায়িত করেন এবং তার সান্নিধ্যে বা তার অনুসারী যে সাহিত্যটা রচনা করেন সেটাই ছিল মূলত জীবনী সাহিত্য। এবং তারা বিশ্বাস করেন জীবে প্রেম, ঈশ্বরে ভক্তি অথবা মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে। এই বাণীর মাধ্যমে তারা বৈষ্ণব পদাবলী বা বৈষ্ণব যে ধর্ম, এই বৈষ্ণব ধর্মের ব্যাপক প্রচার এবং প্রসার করেন এবং তৎকালীন সময়ে সমাজে আমরা দেখি এর একটা ব্যাপক প্রচলন লক্ষ্য করা যায়। এবং সেখান থেকে তার প্রভাবে সহজিয়া যে বৈষ্ণব দর্শন এবং সহজিয়া যে বৈষ্ণব মতবাদ, তার একটা আবির্ভাব লক্ষ্য করি। অর্থাৎ এই যে আমার চর্যাকালীন সময়কালে আমাদের বৈষ্ণব যে সহজীয় সাধন সঙ্গীত বা বৈষ্ণব যে সহজীয় যে সিদ্ধচার্যরা ছিল, তাদের মতামতটাকে নিয়ে তাদের যে জীবনচারণ পদ্ধতি, সহজভাবে কোনো কিছু গ্রহণ করা, সেই মতবাদে প্রভাবিত হয়ে বৈষ্ণব পদকর্তাগুলো বৈষ্ণব সহজিয়া সিদ্ধচার্যে নিজেদেরকে আখ্যায়িত করেন এবং এখান থেকে তারা পরবর্তীতে চৈতন্যদেবের প্রেম এবং প্রীতির মাধ্যমে তারা কিছু সাহিত্য রচনা করেন, যে সাহিত্যগুলো জীবনী সাহিত্য নামে পরিচিত। এই জীবনী সাহিত্যের প্রথম যে লেখক তিনি ছিলেন বৃন্দাবন দাস। অবশ্যই
তার গ্রন্থগুলোর নাম লিখে রাখতে হবে। এটা হচ্ছে জেনারেলের জন্য প্রশ্নটা আসতে পারে, আমাদের স্পেশালের জন্য কিন্তু প্রশ্নটা আসতে পারে। তাহলে বৃন্দাবন দাসের যে প্রথম যে গ্রন্থ সেটা ছিল চৈতন্য ভাগবত, যেটা শ্রী চৈতন্য দেবকে নিয়ে রচিত। পরবর্তীতে আমরা দেখি লোচন দাস, তিনি ছিলেন চৈতন্য মঙ্গল। কৃষ্ণদাস কবিরাজ, তিনি লিখেছেন চৈতন্য চরিতামৃত। এবং মুরারি গুপ্ত, তিনি লিখেছেন শ্রী শ্রীকৃষ্ণ চরিতামৃত। তাহলে এখানে এই তিনজন লেখকের নাম আপনারা বিশেষভাবে মনে রাখবেন এবং তাদের গ্রন্থের নামগুলো আমাদের মনে রাখতে হবে। আমাদের আজকের লেকচারের সর্বশেষ যে পার্ট সেটা ছিল আমাদের মঙ্গল কাব্য। এই মঙ্গল কাব্যকে বলা হয় মধ্যযুগের বিশেষ এক শ্রেণীর ধর্ম বিষয়ক আখ্যান কাব্য। তাহলে মঙ্গল কাব্য ছিল আমাদের ধর্মকেন্দ্রিক, বিভিন্ন দেবদেবীর বিভিন্ন দেবতার ধর্মকেন্দ্রিক আখ্যান কাব্য। পঞ্চদশ শতকের শেষ ভাগ থেকে অষ্টাদশ শতকের শেষার্ধ পর্যন্ত এই মঙ্গল কাব্যগুলো রচনা করা হয়েছে এবং বিভিন্ন দেবদেবীর গুণগান ও বিভিন্ন দেবদেবীর পূজা পৃথিবীতে প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে এই মঙ্গল কাব্যগুলো রচিত। আমরা প্রায় 62 জন মঙ্গল কাব্য আমরা দেখি, 62 জন মঙ্গল কাব্যের কবি হিসেবে দেখি। এখানে আমরা একটু বিশেষ কিছু তথ্য আপনাদেরকে দিব, যেটা হচ্ছে আপনাদের খুব গুরুত্বপূর্ণ। খ্রিস্টীয় ত্রয়োদশ, এটা আমি ইচ্ছাকৃতভাবে পিডিএফ নিয়ে আসি না যাতে আপনারা ক্লাসটা দেখেন, এখানে খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন আসবে, এটা একটু মনে রাখবেন। খ্রিস্টীয় ত্রয়োদশ শতাব্দী থেকে অষ্টাদশ, অর্থাৎ ভারতচন্দ্র রায়গুণাকরের শেষ সময়কাল পর্যন্ত আমাদের মঙ্গল কাব্যগুলো রচনা করা হয়। তবে আমরা আদর্শ মঙ্গল কাব্য পাই কখন থেকে? পঞ্চদশ শতকের শেষ ভাগ থেকে আদর্শ যে মঙ্গল কাব্যগুলো। কিন্তু এই মঙ্গল কাব্যগুলোর সূচনাও আমরা কিন্তু ত্রয়োদশ শতক থেকে দেখি। ত্রয়োদশ শতকে কিন্তু কিছু কিছু মঙ্গল কাব্যের সূচনা পর্ব আমরা দেখি। এখন প্রশ্ন যদি করা হয় যে মঙ্গল কাব্যের সূচনাকাল কখন, অবশ্যই উত্তর দিবেন ত্রয়োদশ শতকে। আর আমাদের যে প্রধান যে মঙ্গল কাব্যগুলো মনসা মঙ্গল, চণ্ডী মঙ্গল এবং আমাদের অন্নদা মঙ্গল, এগুলো শুরু হয় আমাদের পঞ্চদশ শতকের শেষ ভাগের দিকে, যদি একটু মনে রাখবেন। মঙ্গল কাব্যগুলোকে আমি এখানে লিখেছিলাম, মঙ্গল কাব্য হলো তো আমাদের ধর্মীয় আখ্যানমূলক কাব্য। আর আমাদের শ্রীকৃষ্ণ ছিল আখ্যান কাব্য, যেটা তৎকালীন সমাজের যে ঘটনা, এই ঘটনাগুলো নিয়ে রচিত। এই মঙ্গল কাব্যগুলো সাধারণত 8 দিনে গাওয়া হতো। তাহলে এই 8 দিনের মধ্যে এখানে 2 পালায় মূলত এই মঙ্গল কাব্যগুলো গাওয়া হতো। প্রথমটা ছিল দিবাপালা এবং পরেরটা ছিল রাত্রিপালা। অর্থাৎ 8 দিনে 2 পালায় মঙ্গল কাব্যগুলো গাওয়া হতো। তাহলে 2 পালা হলে কত পালা হচ্ছে? 16 পালা। তাহলে আপনাকে যদি প্রশ্ন করা হয় মঙ্গল কাব্যগুলো কত পালায় গাওয়া হইতো, উত্তর হবে 16 পালা। তাহলে এই 16 পালার মধ্যে আমরা দেখি দিবাপালায় ছিল 8 পালা এবং রাত্রিপালা ছিল 8 পালা। দিবাপালাগুলো শুরু হতো দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত, তারপর একটু বিরতি দিয়ে, অর্থাৎ আধা ঘন্টা বা 1 ঘন্টার মতো বিরতি দিয়ে রাত্রি থেকে মধ্যরাত পর্যন্ত রাত্রিপালা ছিল। এখন এখানে একটা বিষয়, সেটা হলো আমাদের যে অন্য যে মঙ্গল কাব্যগুলো, যেমন এটা সাধারণত আমাদের যে মঙ্গল কাব্য তার একটা সাধারণ বৈশিষ্ট্য ছিল। তবে চণ্ডী মঙ্গল এবং অন্নদা মঙ্গল, ষোলপালায় ধর্মমঙ্গল 24 পালায়, অর্থাৎ এটা হলো 8 দিন, এটা হলো 12 দিন। এবং মনসা মঙ্গল কাব্য 30 পালা 30 দিন। অর্থাৎ এই মনসা মঙ্গল একমাত্র কাব্য যেটা একদিনে 1 পালায় রচনা করা হইতো। অর্থাৎ অন্য কাব্যগুলো হচ্ছে একদিনে 2 পালা, একটা ছিল দিবাপালা, একটা হলো রাত্রিপালা।
আর মনসামঙ্গল কাব্যটা ছিল এক পালায় রচিত, এটা এক পালায় 30 দিনে 30 পালা। তাহলে এই যে দিনগুলা, এটা হচ্ছে যে আপনারা জাস্ট মনে রাখার জন্য বা বোঝার সুবিধার্থে আমি আপনাদেরকে একটু বললাম আর কি। তাহলে আমাদের এই মঙ্গল কাব্যগুলো তৎকালীন সময়ে, নানা সময়ে তৎকালীন সমাজের মানুষের আচার আচরণ, সংস্কার, সংস্কৃতি এবং ধর্ম বিশ্বাসের একটা প্রভাব আমরা এই মঙ্গল কাব্যগুলোর মধ্যে আমরা দেখতে পাই। আচ্ছা, তাহলে এরপর আমরা একটু দেখি মঙ্গল কাব্য নিয়ে আমরা কিছু সাধারণ তথ্য আপনাদের সাথে আলোচনা করব। মঙ্গল শব্দটির আবিধানিক অর্থ হলো কল্যাণ। যে কাব্যের কাহিনী শ্রবণ করলে, যে কাব্যের কাহিনী শুনলে, যে কাব্য পাঠ করলে এবং যে কাব্যের শ্রবণকালে পাশে থাকলেও অকল্যাণ নাশ হয় এবং পূর্ণাঙ্গ মঙ্গল লাভ করে, তাকে কি বলা হয়? তাকে মূলত মঙ্গল কাব্য বলে। এই মঙ্গল কাব্যগুলো সাধারণত এক মঙ্গলবার থেকে প্রচলিত আছে। এটা আমাদের বিভিন্ন সাহিত্যিকরা প্রচলন করেছেন যে এক মঙ্গলবার থেকে আরেক মঙ্গলবার, অর্থাৎ এক মঙ্গলবার থেকে আরেক মঙ্গলবার, টোটাল হলো 8 দিন। এই 8 দিনে সমাপ্ত হতো বলে এই কাব্যগুলোর নামকরণ মঙ্গল কাব্য নামকরণ করা হয়েছে। এই মঙ্গল কাব্যগুলোর মূল উপজীব্য যে বিষয় সেটা ছিল দেবদেবীর পূজা প্রতিষ্ঠা বা দেবদেবীর গুণগান। এটা আমি আপনাদের আগে বলেছিলাম যে মঙ্গল বিশ্বের মধ্যে যখনই কোনো দেবদেবী তার পূজা প্রতিষ্ঠা করার জন্য বা ইচ্ছা পোষণ করত, তখনই সে স্বর্গ থেকে মর্ত্যের মধ্যে প্রেরণ করে এই পূজাটা প্রতিষ্ঠা করত। এবং এই মঙ্গল কাব্যের মধ্যে আমরা দেখি স্ত্রী যে দেবতাগুলো রয়েছে, স্ত্রী দেবতাদের প্রাধান্য সবচেয়ে বেশি। কাব্যের নামকরণ করা হতো যে দেবতার পূজা প্রচলন করা দরকার সেই দেবতার পূজার নাম অনুসারে। যেমন যদি দেবী মনসার পূজা প্রতিষ্ঠা করতে গিয়ে মনসার যে কাব্যগুলো রচনা করেছেন সেটা হলো মনসা মঙ্গল কাব্য। চণ্ডী, সেটা হলো চণ্ডী মঙ্গল কাব্য। তারপর হচ্ছে ধর্মমঙ্গল কাব্য। অন্নদা দেবী তিনি যে কাব্যটার প্রচলন করতে চেয়েছিলেন, তার ধর্ম প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, সেটা হলো অন্নদা মঙ্গল কাব্য। তাহলে এইভাবে হচ্ছে মঙ্গল কাব্যগুলো দেবতা দেবীদের নাম অনুসারে, এবং এখানে স্ত্রী দেবীদের, স্ত্রী দেবতার বা স্ত্রী দেবতাদের প্রাধান্য দেওয়া হয়েছে। মঙ্গল কাব্যগুলোকে মধ্যযুগের উপন্যাস বলা হয়। তাহলে এখানে দুইটা প্রশ্ন, একটা হলো মধ্যযুগের উপন্যাস বলা হয় কাকে? উত্তর হবে মধ্যযুগের উপন্যাস বলা হয় মঙ্গল কাব্যকে। আরেকটা প্রশ্ন, সেটা হলো মধ্যযুগের ঔপন্যাসিক বলা হয় কাকে? এই প্রশ্নের উত্তর আপনারা আমাকে কমেন্টের মধ্যে করবেন। মধ্যযুগের ঔপন্যাসিক বলা হয় কাকে? প্রায় প্রত্যেক মঙ্গল কাব্য কবি স্বপ্নের মধ্যে দেবতার নির্দেশে কাব্যগুলো রচনা করতেন, এবং এই কাব্য যে ঘটনা এটা দেবী কর্তৃক বা দেবতা কর্তৃক প্রবর্তিত, অর্থাৎ এগুলো কোনো সাধারণ ঘটনা ছিল না, এগুলো ছিল অসাধারণ ঘটনা। এই কাব্যের প্রত্যেক নায়ক নায়িকা তারা ছিল সাব্রষ্ট দেবতা, এবং পরবর্তীতে যখনই তাদের শাপান্ত হইতো তখন তারা দেবতার পূজা প্রচলনের পরে তারা শাপান্তে স্বর্গের মধ্যে ফিরে যেত। আমাদের যে আদি মঙ্গল কাব্য, আদি মঙ্গল কাব্যের নাম হলো মনসা মঙ্গল কাব্য, এবং এটি দেবী মনসার কাহিনী নিয়ে মূলত রচিত, এবং এর অপর নাম হলো পদ্মপুরাণ। মঙ্গল কাব্যে দুই দেবতার প্রাধান্য সবচেয়ে বেশি, একটা হলো দেবী মনসা এবং দেবী চণ্ডী। মঙ্গল কাব্যের প্রকারভেদ, আমরা দুই ধরনের মঙ্গল কাব্য দেখি। কিছু মঙ্গল কাব্য যেগুলো ছিল পৌরাণিক, আর কিছু মঙ্গল কাব্য যেগুলো লৌকিক। পৌরাণিক কাব্যের মধ্যে আমরা দেখি গৌরীমঙ্গল, ভবানী মঙ্গল এবং অন্নদা মঙ্গল। আর লৌকিকের মধ্যে আমরা দেখি শিবমঙ্গল, মনসা মঙ্গল, চণ্ডী মঙ্গল এবং কালিকা মঙ্গল। এগুলো আপনারা হয়তো অনার্সে পড়েছেন, জাস্ট আমি আপনাদের একটু রিক্যাপ করার জন্য জাস্ট এই তথ্যগুলো নিয়ে এসেছি। মঙ্গল কাব্যের প্রধান সংজ্ঞা, প্রত্যেকটা মঙ্গল কাব্য, আমাদের যে মঙ্গল কাব্যগুলো রয়েছে এখানের মধ্যে তিনটাই হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। একটা হলো মনসা মঙ্গল, চণ্ডী মঙ্গল এবং অন্নদা মঙ্গল, এবং আমরা অনার্সের মধ্যে কিন্তু এই তিনটাই পাঠ করেছি। মঙ্গল কাব্যের অংশ, মঙ্গল কাব্যের শাখা হলো 3টি আর অংশ হলো 5টি, অর্থাৎ প্রত্যেকটা মঙ্গল কাব্যের মধ্যে 5টা বৈশিষ্ট্য থাকবে। সেটা হলো মঙ্গল কাব্যগুলো শুরু হবে দেবী বন্দনার মাধ্যমে, অর্থাৎ যে দেবীর পূজা প্রতিষ্ঠা করতে হবে সেই দেবীর বন্দনার মাধ্যমে মূলত এই মঙ্গল কাব্যগুলো শুরু হয়, এবং পরবর্তীতে আত্মপরিচয়, অর্থাৎ কবি নিজের পরিচয় দেন, এবং গ্রন্থ উৎপত্তির কারণ, অর্থাৎ এই গ্রন্থটা তিনি কেন লিখেছেন তার একটা ব্যাখ্যা তিনি পরবর্তী অংশের মধ্যে দেওয়া হয়। পরবর্তীতে দেবখণ্ডের কাহিনী এবং মর্তখণ্ডের কাহিনী এবং সর্বশেষ ফলশ্রুতির মাধ্যমে এই মঙ্গল কাব্যগুলো সমাপ্তি করা হয়। তাহলে আমাদের মঙ্গল কাব্যের আমরা গুরুত্বপূর্ণ কিছু অংশ নিয়ে আমরা আলোচনা করব। সেটা হলো এগুলো এক নজরে আমি আপনাদের জন্য চার্ট আকারে নিয়ে আসছি, তো আপনারা একটু চার্ট আকারে পড়লে মোটামুটি আপনারা হয়ে যাবে। যেমন আমি আপনাদের আগে বললাম যে আমাদের কোন পার্ট থেকে কি পড়তে হবে এগুলো আমাদের জানতে হবে। এখানে আমাদের যে পার্ট থেকে যেগুলো পড়তে হবে আমি সেগুলো আপনাদের জন্য নিয়ে আসছি, আপনারা জাস্ট একটু রেডি করবেন। যেমন আমাদের প্রথম মঙ্গল কাব্যের নাম হলো
মনসামঙ্গল কাব্য, এবং এই কাব্যের আদিকবির নাম হচ্ছে যে কানা হরি দত্ত। আচ্ছা, এরপরে রচয়িতা মঙ্গল কাব্যের, এখানে অন্য যে রচিত রয়েছে যেমন বিজয়গুপ্ত, তিনি যে মনসামঙ্গল কাব্য রচনা করেছেন তার নাম হলো পদ্মপুরাণ। এছাড়াও বিপ্রদাস, পিপিলাই, দ্বিজ বংশীদাস, কেতকাদাস, ক্ষেমানন্দ, তারাও মনসামঙ্গল কাব্য রচনা করেন। এবং এই মনসামঙ্গল কাব্যের প্রধান যে চরিত্র সেটা ছিল চাঁদ সওদাগর চরিত্র। এবং অন্যান্য চরিত্রের মধ্যে আমরা দেখি বেহুলা, লক্ষিন্দর এবং মনসা। তো এখানে একটা তথ্য মনে রাখতে হবে, সেটা হলো চরিত্র। আমি একটু চরিত্র লিখি। চাঁদ সওদাগর চরিত্র, আমরা এই চাঁদ সওদাগর চরিত্র জানি যে তিনি ছিলেন মনসামঙ্গল অন্যতম বিখ্যাত একটা চরিত্র, এবং এই কাব্যের কাহিনী হয়তো আমরা অনেকে জানি চাঁদ সওদাগরের। তিনি ছিলেন শিবভক্ত। পরবর্তীতে চাঁদ সওদাগর দেবী মনসা, পৃথিবীতে মনসার পূজা প্রচলন করার জন্য শিবভক্ত চাঁদ সওদাগরকে বিভিন্নভাবে ক্ষতি করেন, তার জাহাজ ডুবিয়ে দেন, তার সন্তানকে হত্যা করেন, এবং পরবর্তীতে তার সর্বশেষ যে সন্তান লক্ষিন্দর, এই লক্ষিন্দর যখন জন্মগ্রহণ করে লক্ষিন্দরকেও দেবী মনসা সাপের মাধ্যমে মনসা কি করেন, বিষ প্রয়োগের মাধ্যমে হত্যা করেন। এবং লক্ষিন্দরকে বাঁচাতে বেহুলার যে আত্মত্যাগ, বেহুলার যে নিজস্ব ভঙ্গিতে বা নিজস্ব যে উৎসর্গ, নিজের জীবনটাকে সে লক্ষিন্দর জীবনের বাঁচাতে যে উৎসর্গ করার প্রক্রিয়ায় চলে গিয়েছিলেন, এর ঘটনা নিয়ে মূলত আমাদের মনসামঙ্গল কাব্যের কাহিনী। এবং পরবর্তীতে বেহুলা লক্ষিন্দরকে সুস্থ করার মাধ্যমে দেবী মনসার পূজা প্রতিষ্ঠা করেন, এবং পূজা প্রতিষ্ঠার মাধ্যমে পৃথিবীতে মনসার পূজা প্রতিষ্ঠিত হয়। এই কারণে চাঁদ সওদাগর কিন্তু, আপনারা দেখেন চাঁদ সওদাগর কিন্তু সহজে কিন্তু হার মানানি। সে কিন্তু সোজাসুজি সে মনসার পূজাটা করেনি, সে মুখটা পিছন দিক দিয়ে এভাবে সে মনসার পূজা করছে। তাহলে সে হচ্ছে মনসাকে কি সহজভাবে স্বীকার করেনি। তার পুত্রবধূ রিকোয়েস্টে মনসাকে সে ফুল দিয়েছে, কিন্তু মনসাকে ফুল দেওয়াটা সে মুখ ফেস টু ফেস দেয়নি, সে হচ্ছে পিছনে ফিরে এভাবে সে ফুলটা দিয়েছে। এ কারণে চাঁদ সওদাগরকে বলা হয় প্রথম প্রতিবাদী চরিত্র। তাহলে যদি প্রশ্ন করা হয় বাংলা সাহিত্যের প্রথম প্রতিবাদী চরিত্রকে, উত্তর হবে চাঁদ সওদাগর। এরপর আমরা দেখি বেহুলা চরিত্র। প্রথম পতিভক্ত বা স্বামীভক্ত নারী। এরপর আমরা লক্ষিন্দর। এরপর পরবর্তীতে মঙ্গল কাব্য আমরা দেখি চণ্ডীমঙ্গল কাব্য, যেটা রচিত হচ্ছে মানিক দত্ত। এখানে যে লেখক তার মধ্যে মুকুন্দরাম চক্রবর্তী, শ্রী মুকুন্দরাম চক্রবর্তী, তাকে বলা হয় কাব্যের শ্রেষ্ঠ কবি, মধ্যযুগের শ্রেষ্ঠ কবি, মঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি, চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি। এবং আরো রয়েছে দ্বিজ মাধব, যাকে বলা হয় স্বভাব কবি। এই কাব্যের অন্যতম যে চরিত্র সেটা ছিল কালকেতু এবং ফুল্লুরা। এছাড়া আমরা দেখি ধনপতি, ভারদত্ত। এই ভারদত্ত ছিল হচ্ছে ষড়যন্ত্রকারী, মধ্যযুগের ষড়যন্ত্রকারী। তাহলে মধ্যযুগের প্রথম ষড়যন্ত্রকারী চরিত্রকে, উত্তর হবে ভারদত্ত। এছাড়াও আরো ঠক চরিত্র ছিল মুরারিশীল, মধ্যযুগের ঠক চরিত্র মুরারিশীল। তাহলে এই চরিত্রগুলো বিশ্লেষণটা আপনারা একটু মনে রাখতে হবে। আমরা যদি কালকেতু এবং ফুল্লুরা, কালকেতু ছিল সে বনের মধ্যে ব্যাঘ্র শিকার করত, ফুল্লুরার সাথে তার বিয়ে হয়। পরবর্তীতে দেবীচণ্ডী এখানে নারীর রূপে সেখানে আবির্ভূত হয়, এবং ফুল্লুরা যখন দেবীচণ্ডীকে দেখে যে সাপ থেকে সে যখন নারীতে রূপান্তরিত হয়, তখন ফুল্লুরা মনের মধ্যে স্বামীর প্রতি একটা অভিমান জন্ম হয়, এবং সেখানে ফুল্লুরা একটি উক্তি করে, সেটা হলো কি, পিপীলিকার পক্ষীগজে মরিবার তরে কাহার ষোড়শী কন্যা আনিয়াছ ঘরে, বামন হইয়া চাঁদ পারাইলা শশী, আখেটির গড়ে শোভা পাইবে উর্বশী। তাহলে এই বিখ্যাত উক্তিটা ফুল্লুরা করে, এবং এই উক্তিটার মাধ্যমে আমরা দেখি যে একটা বিখ্যাত প্রবাদ বাক্য বের হয়, সেটা হলো পিপীলিকার পক্ষী গজায় মরিবার তরে। এবং এই লাইনটা আমরা দেখি যে পরবর্তীতে আমাদের প্রবাদ বাক্যের মধ্যে অন্তর্ভুক্ত হয়। এবং পরবর্তীতে ফুল্লুরা এবং কালকেতু
চণ্ডীকে সন্তুষ্ট করার মাধ্যমে রাজ্য প্রতিষ্ঠা করে এবং রাজ্য প্রতিষ্ঠার মাধ্যমে চণ্ডী দেবীর পূজা প্রচলনের মাধ্যমে তারা স্বর্গগত হয়। এবং সর্বশেষ অন্যতম গ্রন্থ সেটা ছিল অন্নদামঙ্গল কাব্য। এই কাব্যের সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ কবি সেটা হলো ভারতচন্দ্র রায়গুণাকর। এই কাব্যের অন্যতম বিখ্যাত কবি ছিলেন, অন্যতম বিখ্যাত চরিত্র হলো ঈশ্বরী পাটনি, যিনি ছিলেন মধ্যযুগের দারিদ্র পীড়িত নিপীড়িত পিতার প্রতীক, অর্থাৎ নিজের কাছে অন্য দেবী ঈশ্বরী পাটনি নৌকা পারাবারের পরে সন্তুষ্ট হয়ে বর প্রার্থনা করলে তিনি কিন্তু নিজের জন্য কোনো কিছু চাননি। তিনি চেয়েছেন কি, যে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, অর্থাৎ তৎকালীন সময়কালে মানুষের মধ্যে তৎকালীন সময়কালে যে পিতামাতা তারা সন্তানদেরকে একটা উচ্চ জীবন উন্নত জীবন প্রদানের জন্য নিজের জীবন ত্যাগ করে, নিজের জীবনের কথা চিন্তা না করে সন্তানের যে চিন্তা ভাবনা তার একটা প্রতিচ্ছবি আমরা দেখতে পাই ঈশ্বরী পাটনির মাধ্যমে। এবং এই চরিত্রের এই ঘটনার মাধ্যমে, এই উক্তির মাধ্যমে আমরা ভারতচন্দ্রের যে আধুনিকতা, অর্থাৎ আমাদের যুগ যে পরিবর্তন হয়ে আধুনিক যুগে যে চলে যাচ্ছে তার একটা চিত্র দেখতে পাই। এই কারণে ভারতচন্দ্র রায়গুণাকরকে বলা হয় প্রথম আধুনিক কবি। মঙ্গল কাব্যে আমাদের কিছু বিখ্যাত উক্তি রয়েছে, যেমন পিপিলে আমি বললাম, আমার সন্তান যেন থাকে দুধে বাদে, নগর পুরিলে দেবালয় কিয়ালয় অন্নদামঙ্গল কাব্যে, মন্ত্রের সাধন কিংবা শরীর পাদ্য কাব্যে, হাবাতে যদ্যপি যায় সাগর শুকিয়ে যায়। এটা হলো আমাদের মঙ্গল কাব্যে কিছু বিখ্যাত উক্তি। আচ্ছা, এরপর আমরা আর কিছু আলোচনা করব, সেটা হলো আমাদের, এটা কিন্তু আপনাদের কোনো বইয়ের মধ্যে আশা করি আপনারা নাই। আমরা হচ্ছে আরো কিছু আলোচনা করব, সেটা হলো মঙ্গল কাব্যের সাহিত্যিক বৈশিষ্ট্য। এক নম্বর আমরা দেখি ছন্দ। আমরা জানি চর্যাপদের ছন্দ আমরা সবাই জানি, কিন্তু আমরা কখনো এখনো পর্যন্ত আমরা জানি না যে মঙ্গল কাব্যের ছন্দ। তাহলে আমরা একটু ছন্দ বিশ্লেষণ করে আমরা দেখি। মনে রাখবেন, মঙ্গল কাব্যে অক্ষরবৃত্ত পয়ার ছন্দ বিদ্যমান, এটা একটু অবশ্যই মনে রাখতে হবে। আমাদের এই মঙ্গল কাব্যগুলো বেশিরভাগই হচ্ছে অক্ষরবৃত্ত ছন্দে রচিত এবং এটা অক্ষরবৃত্তে পয়ার ছন্দে রচিত। এবং এই মঙ্গল কাব্যগুলোর গঠন দিক থেকে গীত আখ্যানধর্মী। এই মঙ্গল কাব্যগুলো গঠন রীতির দিক থেকে হলো কি, গীত আখ্যানধর্মী। তাহলে আমরা ছন্দ বিশ্লেষণে আমরা দেখি প্রতিটি পয়ার এই অক্ষরবৃত্তের প্রতিটি পয়ার ছন্দ ৮ বা ৬ মাত্রা নিয়ে গঠিত। এছাড়াও মঙ্গল কাব্যে আমরা ত্রিপদী ছন্দের ব্যবহার লক্ষ্য করি। তাহলে সর্বশেষ আমরা একটা সিনপসিসের মধ্যে যদি যাই, সেটা হলো প্রশ্নের মধ্যে যেটা উল্লেখ থাকুক, যদি পাঁচালী বা পয়ার ছন্দ থাকে তাহলে এটা উত্তর করতে হবে। এবং মঙ্গল কাব্যগুলো বেশিরভাগই হচ্ছে পাঁচালী বা পয়ার ছন্দ প্রধান। এই কারণে মঙ্গল কাব্যগুলোকে কি বলা হয়, পাঁচালী গান। মনে রাখবেন, পাঁচালী গান বলা হয়। পাঁচালী গান বলা হয় মঙ্গল কাব্যগুলোকে।
তো মোটামুটি আমাদের মঙ্গল কাব্য নিয়ে আমাদের একটা ব্যাখ্যা বিশ্লেষণ আমি নিয়ে আপনাদের সামনে একটা উপস্থাপন করার চেষ্টা করেছি। আপনারা আশা করি এই যে তথ্যগুলো আমি আপনাদেরকে দিয়েছি সেই তথ্যগুলো আপনারা একটু ভালো করে পড়বেন। আমরা এই তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করেছি, এখানে আপনারা অনেকগুলো তথ্য নতুন পেয়েছেন সেটা আমার বিশ্বাস। তো এভাবে হচ্ছে যে আপনারা পড়াশোনা করবেন এবং যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন, আমরা হচ্ছে যে এটার উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এই আজকের ক্লাসটা এতটুকুই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।